তোমাদের আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বেসিক্যালি সঞ্চার পথ। তোমরা কি আগে এই জিনিসটার নাম শুনছো? আচ্ছা, সঞ্চার পথ। আচ্ছা, যাও। এতক্ষণ পর্যন্ত দেখো তো আমরা কি কয়টা চ্যাপ্টার পড়ছি? এ পড়ছি, বি পড়ছি, সি পড়ছি, তাই না? এই চ্যাপ্টার আমরা বেসিক্যালি কি করছিলাম? এ চ্যাপ্টারে দেখো তো আমরা পড়ছিলাম না, কার্তেশিয়ান, পোলার এসব পড়ছিলাম না? কার্তেশিয়ান, পোলার, তারপর বি চ্যাপ্টারে পড়ছিলাম অনুপাত, তাই তো? তারপর সিতে পড়লাম ক্ষেত্রফল। জি ভাই। এখন এখন মজার ব্যাপার হচ্ছে এই সবগুলাই দেখো তো আমরা বিন্দু নিয়ে কাজ করছি না খালি? তোমাদের বলছিলাম মনে আছে প্রথম দিন যে এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট আইডিয়াটা কি ছিল? এই যে জ্যামিতিক ছবিটা, এই জিনিসটাকে বীজগণিতকে রিলেট করতে বলে না? এই জিনিসটাকে আমার বীজগণিতের সাথে রিলেট করার কথা। এখন এতক্ষণ পর্যন্ত আমরা খালি বিন্দু নিয়ে কাজ করছি। আজকে যে কাজটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি এই এই জিনিসটাকে আরেকটু উন্নত করব। মানে এখন বিন্দু থেকে আমরা জিনিসটাকে একটু সরে আসবো, আস্তে আস্তে এই জ্যামিতিক যে কোনো অবজেক্টকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এতদিন পর্যন্ত আমরা শুধু বিন্দু নিয়ে কাজ করছি, এখন বলছি তোমাদের ই নিয়ে কাজ করবো, মানে অন্যান্য শেপ নিয়ে কাজ করবো। এখন ওখানে যাওয়ার আগে, সঞ্চার পথে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করে দিই, এটা খুব বোঝাটা ইম্পর্টেন্ট। তোমরা আসলে ছোটবেলা থেকে এই কাজটা করছো না? ধরো মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকলস টু জিরো, এটা একটা সরল রেখা, এটা একটা, এটার গ্রাফ আঁকছো না তোমরা ছোটবেলায়? জি ভাই। এটার গ্রাফ ধরো কিরকম হবে? এটার গ্রাফ, আচ্ছা ধরো একটু চেঞ্জ করি, এটা ধরো, এটা মাইনাস যদি করি তাহলে তোমার এটার গ্রাফ হবে ধরো এরকম কিছু একটা। আচ্ছা, এটার গ্রাফ হবে তোমার এরকম হওয়ার কথা, যে এরকম হবে, ঠিক আছে? ধরো, আর এখানে একটা কথা আছে যে এই সরল রেখাটার গ্রাফ হচ্ছে এই রেখাটা, এই কথাটার মানে কি? এটা কি বলতে পারবা কেউ? মানে এইখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণের গ্রাফ হচ্ছে এই রেখাটা। এই কথাটার মানে কি কেউ বলতে পারবা? মানে এই কথাটার মানে বলার একটু কারণ আছে। এটাই চিন্তা করো তোমরা, আসলে এই সমীকরণের গ্রাফ মানে এটা না যে এখানে অনেকগুলো বিন্দু আছে না, এই সমীকরণের এই রেখার উপর অনেকগুলো বিন্দু আছে, তাই তো? এই রেখার উপর ধরো অনেকগুলো বিন্দু আছে। কয়টা বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে, কারণ এই রেখার প্রত্যেকটা জায়গায় একটা করে বিন্দু আছে। এখন এই গ্রাফের স্পেশালিটিটা হচ্ছে, তোমরা তো এটা আসলে বুঝো, এটা গ্রাফ আঁকার জন্য কি করতে হয়? এই সমীকরণে একটা সমাধান নিতে হয় না? মানে অ্যাটলিস্ট দুইটা সমাধান নিয়ে কাজ করতে হয়। ধরো মনে করো এক্স, এখানে কি করা যায়? এখানে যদি এক্স এর মান 0 হয়, তাহলে ওয়াই এর মান হচ্ছে তোমার কত আসবে? 4। তারপরে যদি ওয়াই এর মান 0 হয়, তাহলে এক্স এর মান কত আসবে? -4 আসবে। তাহলে আমি এটা বলতে পারি না, দেখো তো এই সমীকরণে কি বলে, 0 4 একটা বিন্দু দিয়ে যায়, আবার এখানে -4 0 দিয়েও যায়, তাই তো? এখন একটা জিনিস চিন্তা করো, তার মানে এইখানে এই এই সরল রেখার উপর, এই সরল রেখার গ্রাফের উপর যতগুলা বিন্দু আছে, ব্যাপারটা একটু ভালো করে বুঝো, এই সরল রেখার গ্রাফের উপর অসংখ্য বিন্দু আছে না? এখানে এরকম প্রত্যেকটা জায়গায় একটা একটা করে বিন্দু আছে না? এই সরল রেখার গ্রাফের উপর যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দু আসলে এই সমীকরণ মাইনে চলে না? তুমি কথাটা কি বুঝছো? আমি কথাটা বুঝতে পারছি? জি মানে ভাই। এই রেখার উপর যে কোনো একটা বিন্দু যদি ধরো x1, y1 নেই, তাহলে এই বিন্দুটা আসলে এই সমীকরণটা মেনে চলে না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই গ্রাফটার উপর যে কোনো একটা বিন্দু, ধরো যে কোনো বিন্দু যদি আমি নেই, যে কোনো বিন্দু ধরো x1, y1 নেই, এই এই বিন্দুটা যদি আমি এই সমীকরণে বসায় দিই, তাহলে সমীকরণটা সত্য হবে। এটা তোমরা পড়ছো। এই জিনিসটাকে বলা হয় সিদ্ধ করা। তোমরা এটার নাম শুনছো? মানে সমীকরণ সিদ্ধ করি। মানে আমি বলতে চাচ্ছি যে ধরো আমি তোমাকে বললাম এখানে একটা আছে, কি বলে, ধরো এরকম যে এক্স এর মান ধরো, যে যেমন এটা কথা চিন্তা করো যে ধরো 0 4, আমি যদি এই বিন্দুটা এই গ্রাফের উপর আছে কি নাই কিভাবে টেস্ট করবা? মানে কিভাবে বুঝবা? বোঝার উপায় হচ্ছে আমি এই বিন্দুটা ধরেই সমীকরণে বসায় দিব। সমীকরণে বসাবো মানে কি, এখানে এক্স কত? 0, আর ওয়াই হচ্ছে 4। তার মানে আমি এখানে এক্স এর জায়গায় বসাবো 0, এই যে এইখানে এই সমীকরণে আমি এক্স এর জায়গায় বসাবো 0 -4 +4। এটা কত আসতেছে? 0 আসতেছে না? তার মানে এই ইকুয়েশনটা সত্য হইল না? এই কথাটা কি বুঝে গেছে? আর আমি বলতে চাচ্ছি যে আমার কাছে যদি এরকম কিছু থাকে যে ধরো এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফের যে কোনো একটা বিন্দু x1, y1, এই বিন্দুটা, এই গ্রাফের সমীকরণ ধরো x - y + 4 = 0, এই বিন্দুটা এর উপর আছে কিনা বা এই গ্রাফের উপর আছে কিনা বোঝার জন্য উপায় কি? এটা দিয়ে আমাকে সিদ্ধ করতে হবে, তাই তো? সিদ্ধ করব। সিদ্ধ করা মানে কি? সিদ্ধ করা মানে হচ্ছে এই বিন্দুটা ধরে এখানে বসায় দিব। এইখানে মানে কি, যে রাশিটার মধ্যে বসায় দিব। রাশি মানে কি? ধরো x - y + 4, এটা হচ্ছে আমার রাশি। এখানে যদি বসায় দিই, x এর জায়গায় কত বসাবো? x1 বসাবো, y এর জায়গায় বসাচ্ছি -y1 + 4। এটা সমান যদি 0 হয়, তার মানে আমি বুঝবো যে এই বিন্দুটা আসলে এই রেখার উপরে আছে। এই কথাটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এটা তো তোমরা সবাই আসলে জানো। এখন এটা কেন বললাম?
এটা বলার কারণ হচ্ছে দেখো তো, এই কথাটা আমি যে এতক্ষণ কথাটা বললাম, এই কথাটাকে একটু অন্যভাবে চিন্তা করা যায় না? মানে এভাবে চিন্তা করো, ধরো তোমার কাছে এখানে কয়েকটা বিন্দু আছে, ধরো এখানে অনেকগুলা বিন্দু আছে, এরকম অনেকগুলা বিন্দু আছে। এখন এই সবগুলা বিন্দু যদি একটা বস্তার মতো চিন্তা করে, একটা কালেকশনের মতো চিন্তা করো, এই সবগুলা বিন্দুর মধ্যে একটা বক্সের মতো চিন্তা করলাম। এখন এই বক্সটার মধ্যে যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দু আসলে এই সমীকরণটা মেনে চলবে না। এই কথাটা কি বুঝছো? মানে এখন এই সরল এই বক্সের মধ্যে যদি যতগুলো বিন্দু থাকে, এটাকে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা যায় না? ধরো x মাইনাস ওয়াই প্লাস 4 = 0। মানে আমি বলতে চাচ্ছি যে এই যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দু আসলে একটা নির্দিষ্ট সমীকরণ মেনে চলে। এই কথাটা কি ক্লিয়ার? অথবা এটাকে বলা যায়, দেখো এই বক্স, এটাকে আমি বক্স না বলে ম্যাথের ভাষায় এটাকে বলতে পারি সেট। এখানে এই সেটের মধ্যে যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দু আসলে এই সমীকরণটা মেনে চলে। মানে আমি ব্যাপারটা এটা বুঝাতে চাচ্ছি যে তোমার একটা সেট অফ পয়েন্টস, একটা সমীকরণ মেনে চলে। কথাটা কি বুঝছো? অথবা আমি অন্যভাবে বলতে পারি যে এই সমীকরণের জন্য একটা সেট অফ পয়েন্টস আছে যারা আসলে সমীকরণটা মেনে চলে। যেমন যদি তোমাকে বলি যে ধরো এখানে একটা সমীকরণ আছে x² + y² = 5। এখন এটা একটা সমীকরণ, রাইট? এখন এই সমীকরণের জন্য সেটটা কি হবে, মানে সেট অফ পয়েন্টসটা কি হবে? এখন আমি বের করতে গেলে কি করবো? ফার্স্টে এক একটা করে বিন্দু দেখবো যে আচ্ছা দেখি 0,5 এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, এটা আছে। তারপর ধরো 1,5 এর মধ্যে আছে কিনা। কিভাবে টেস্ট করবে? এটা বসাই দিবা। 1,5 আসলে 1² + 5²। এটা সমান কত হচ্ছে তোমার? এটা হচ্ছে তোমার 26 হচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা কত? 5। সরি, এটা ভুল বললাম। এটা ধরো 25, এটা 25 লিখি, তাহলে ঠিক আছে। তাহলে এটা থাকবে। এটা কি বুঝছো? দেখো 1,5 এর মধ্যে নাই, কিন্তু 0,5 কিন্তু আছে। তার মানে আমি বলতে চাচ্ছি এই একটা সমীকরণ থেকে আমি একটা সেট অফ পয়েন্টস বের করতে পারি। মানে আমার কাছে একটা সমীকরণ দেওয়া থাকলে, ধরো এই সমীকরণটা দেওয়া আছে x² + y² = 25। তোমাকে বলা হলো এই সমীকরণ কোন কোন বিন্দু আছে, এই সমীকরণের মধ্যে কোন কোন বিন্দু আছে, এটা তুমি বের করো। কোন কোন বিন্দু আছে এটা বের করার উপায় কি? তুমি একটা গ্রাফ পেপার নিবা, প্রত্যেকটা পয়েন্ট মার্ক করবা যে আচ্ছা আমি চেক করে দেখি, আচ্ছা এই যে 0,5 এই বিন্দুটা আছে কিনা। হ্যাঁ, এটা আছে। তারপর দেখবা 5,0 এটা আছে কিনা, এটাও আছে। এরকম প্রত্যেকটা বিন্দু টেস্ট করে দেখবা যে আচ্ছা এই বিন্দুটা আছে, এই বিন্দুটা আছে। এরকম করে দেখবা, প্রত্যেকটা বিন্দু টেস্ট করলে এরকম একটা রেখা পাবা। আমি কথাটা কি বোঝাতে পারছি? তার মানে এই বিন্দুর করেসপন্ডিং এই রেখাটা হচ্ছে এই বিন্দুর গ্রাফ। গ্রাফ মানে কি? এই বিন্দু দিয়ে যেসব এই বিন্দু যে যে এই সমীকরণটা যেসব বিন্দু মানে সাপোর্ট করে, যেসব বিন্দু এই সমীকরণটা মেনে চলে, তাদের একটা সেট গঠন করা যায়, এই সেট অফ পয়েন্টস বের করা যায়। তাহলে এই সমীকরণটা হচ্ছে ওই সেট অফ পয়েন্টসকে রিপ্রেজেন্ট করে। মানে এই বিন্দু যে কথা, এই বিন্দুগুলোর সেট যে কথা, আর এই সমীকরণটা আসলে একই কথা। এই কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা কি বোঝা গেছে? এটা হচ্ছে সোজা সোজা একটা কথাবার্তা। এখন ইন্টারেস্টিং পয়েন্টটা কোথায়? এখন কথা হচ্ছে তোমাকে ধরো উল্টা কথাটা বললাম। উল্টা কথাটা কিরকম? তোমাকে ধরো বললাম যে আচ্ছা আমার কাছে এখানে কিছু সেট অফ পয়েন্টস আছে, যে সেট অফ পয়েন্টগুলো ধরো এখানে এরকম একটা সেট অফ পয়েন্টস আছে, এই যে রেখাটা দেখতেছো না, এটা একটা ধরো সেট অফ পয়েন্ট। আমি তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা আমি সেট অফ পয়েন্টটা খালি জানি, সেট অফ পয়েন্ট জানি, এখান থেকে আমার ইকুয়েশন বের করতে হবে। কথাটা কি বুঝতে পারছি? এতক্ষণ আমরা কি করতেছিলাম? আমরা এতক্ষণ বলতেছিলাম যে এরকম একটা ইকুয়েশন আছে, এখান থেকে সেট অফ পয়েন্ট বের করো। এখন কথাটা হচ্ছে উল্টা, আমার কাছে একটা সেট অফ পয়েন্ট দেওয়া আছে যেখান থেকে আসলে ইকুয়েশন বের করতে হবে। এই জিনিসটাকে বুঝতে পারছি? হ্যাঁ, এই আইডিয়াটাই হচ্ছে আসলে সঞ্চার পথ। সঞ্চার পথ বলতে আসলে কি বোঝায়? সঞ্চার পথ এটার একটা আছে। সঞ্চার পথ মানে হচ্ছে তোমার ইংরেজিতে বলে লোকাস, বাট এটা মনে হয় তোমরা শোনো নাই। এটার ভালো মানে মানে বোঝার মতো বাংলা হচ্ছে চলার পথ। চলার পথ কেন বলে? এভাবে চিন্তা করো, মনে করো তোমাকে বললাম, একটু আগে বললাম না তোমার কাছে একটা সেট অফ পয়েন্টস আছে, তো এরকম একটা সেট অফ পয়েন্টস আছে। এখন এই সেট অফ পয়েন্টসগুলো তোমার দেওয়া আছে। এই সেট অফ পয়েন্টসকে তুমি আসলে এভাবে চিন্তা করতে পারো না যে এখানে একটাই বিন্দু আছে, এই বিন্দুটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? মানে ধরো এখানে একটা বিন্দু আছে px, y। এই বিন্দুটার এক্স এর মান আর ওয়াই এর মান আসলে চেঞ্জ হবে। যেমন এখানে ছিল প্রথমে যখন, তাহলে এক্স ওয়াই একরকম ছিল। এখান থেকে যদি এখানে যায় তাহলে এক্স ওয়াই আরেকরকম হবে। এরকম করে চেঞ্জ হতে থাকবে। তার মানে এখানে আমার অ্যাকচুয়ালি একটা মুভিং পয়েন্ট আছে, মুভিং পয়েন্ট আছে যে আসলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ছুটে বেড়ায়। মানে ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি একটা বৃত্তের কথা চিন্তা করো, ধরো এখানে একটা বৃত্তের কথা চিন্তা করো। এই বৃত্তকে আমি এভাবে বলতে পারি না। এই বৃত্তটা মানে হচ্ছে এরকম কিছু একটা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে px, y। এখানে এক্স ওয়াই কেন দিলাম? এক্স ওয়াই দিয়ে এটা বোঝাচ্ছি এই এক্স ওয়াই হচ্ছে তোমার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি? এই বিন্দুটার এই এক্স আর এই ওয়াই আসলে ফিক্সড না। এটা ফিক্সড না, নট ফিক্সড, মানে ফিক্সড না। তার মানে এটা আসলে চলতে পারে, মানে এই বিন্দুটা আসলে চলতে পারে। এটাকে বলতেছি আমি একটা মুভিং পয়েন্ট।
এখন এই পয়েন্টটা যদি মুভ করে এখান থেকে এখানে আসে, এখান থেকে এই যে যাত্রা পথটা তৈরি করবে, যে হাঁটার পথটা তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি সঞ্চার পথ। এই কথাটা কি বুঝছো? হ্যাঁ, এখন কথা হচ্ছে সঞ্চার পথের জন্য কি লাগবে বলো তো? সঞ্চার পথ তো হাঁটতে হবে। ধরো আমি একটা বিন্দুকে হাঁটতে দিলাম, সে এরকম করে র্যান্ডমলি হাঁটা শুরু করলো। এখন র্যান্ডমলি যদি সে হাঁটে, তাহলে তো আমি আসলে তার সমীকরণ বের করতে পারবো না। মানে তাকে তো শর্ত মানে হাঁটতে হবে। তোমাকে ধরো জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরো তোমরা দুই বন্ধু হাঁটতেছো, এখন সে যদি র্যান্ডমলি হাঁটে, তো তুমি তো আসলে বলতে পারবে না সে আসলে কোথায় গেছে বা কেমনে আছে বা এই মুহূর্তে সে কোথায় আছে। তার চেয়ে যদি তোমাকে বলে দিতাম, আচ্ছা ধরো এখানে ধরো একটা আছে, ধরো এখানে একটা বাড়ি আছে, তোমাকে বললাম তোমার বন্ধুটা এমনভাবে হাঁটে যেন তোমার এই বন্ধুর বাড়ি থেকে দূরত্ব সবসময় 5 একক হয়। কথাটা কি বোঝাতে পারছি? ধরো তোমার এই বন্ধু আছে, সে যেন তেনভাবে হাঁটবে না, সে এমনভাবে হাঁটবে যেন তার এই বাড়ি থেকে তার দূরত্ব সবসময় 5 একক। দেখো সে হাইটে যদি এখানে যায় তাহলে তার দূরত্ব 5 একক, ধরো হাইটে সে এখানে আসলো তাহলে তার দূরত্ব 5 একক। এরকম করে এরকম করে সে যে বিন্দুগুলায় যাইতে পারবে সেটা হচ্ছে তার হাঁটার পথ। এই কথাটা কি বুঝতে পারছি? মানে এরকম করে সে যে জায়গা দিয়ে হাঁটতে পারবে সেটাকে বলতেছি তারা হাঁটার পথ। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এই হাঁটার পথটাকে একটু ম্যাথে সুন্দর করে বলে সঞ্চার পথ। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো তোমার সঞ্চার পথের জন্য কি লাগতেছে। ফার্স্ট অফ অল তোমার একটা শর্ত লাগতেছে। তুমি যদি শর্ত না দিয়ে দাও তাহলে তুমি আসলে কি বলতে পারবে যে, যেমন তোমার এই বন্ধুরা যদি র্যান্ডমলি উল্টাপাল্টা হাঁটতে থাকে, তুমি তো আসলে বলতে পারবে না যে আসলে তুমি কিভাবে হাঁটতেছে না হাঁটতেছে, তুমি আসলে কিছু বলতে পারতেছে না। সো এই কারণে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সঞ্চার পথ বের করতে গেলে তোমার সবার আগে যেটা লাগবে, মানে সঞ্চার পথ বের করতে গেলে তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা শর্ত লাগবে। মানে সঞ্চার পথের ফর্মাল ডেফিনেশন হচ্ছে কোন একটা নির্দিষ্ট শর্ত মাইনে কোন একটা বিন্দু, ধরো একটা বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই, এই বিন্দুটা যদি চলে তাহলে তার চলার পথটাকে আমরা বলতেছি সঞ্চার পথ। কথাটা কি বোঝা গেছে? মানে সে একটা ফিক্স শর্ত মাইনে একটা বিন্দু, যেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এখানে এক্স ওয়াই কেন দিছি? কারণ এক্স ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল, এই মানটা আসলে পরিবর্তিত হইতে পারে। এটা কি বোঝা গেছে? তাহলে কোন একটা নির্দিষ্ট শর্ত মানে কোন একটা বিন্দু যদি একটা পথে চলে তাহলে তার চলার পথটাকে আমরা বলতেছি একটা সঞ্চার পথ। এটা কি বোঝা গেছে? আর এখন কথা হচ্ছে যে সঞ্চার পথটা বুঝে থাকবে, তাহলে সঞ্চার পথের সমীকরণ জিনিসটা কি? সঞ্চার পথের সমীকরণ জিনিসটা হচ্ছে সে যে চলতেছিল এই চলার পথ, ধরো এই যে তোমাকে একটু আগে বলতেছিলাম, ধরো এটা হচ্ছে তার বাড়ি, এই বাড়ি থেকে সবসময় 5 একক দূরত্ব রেখে চলতেছে, তাহলে কেউ কি বলতে পারবা তাহলে এই সঞ্চার পথটা কিরকম হবে দেখতে? আমি কি কথাটা বুঝতে পারছি? ধরো তোমার সেই বন্ধু, তার এই বাড়ি হচ্ছে এই জায়গায়, কারণ সে সবসময় এইখান থেকে 5 একক দূরত্ব রেখে চলতেছে, তার মানে সে আসলে তার বাড়িকে ঘিরে একটা বৃত্তের মধ্যে ঘুরবে না, কারণ একটা বৃত্ত একটা কেন্দ্র থেকে সবসময় দূরত্ব সমান থাকে না। তার মানে এই যে সঞ্চয় পথকে বৃত্ত হবে না, না সবসময় না, এটা ডিপেন্ড করে, এটা শর্তের উপর ডিপেন্ড করবে। তোমার যদি শর্ত অন্যরকম হয় তাহলে বৃত্ত হবে। যেমন এই শর্তে যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বটা ফিক্স থাকে তাহলে তার সঞ্চারপথটা দেখতে কিরকম হচ্ছে, এটা বৃত্তের মতো। বাট যদি এরকম না থাকে অন্যরকম থাকে, যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম যে ধরো তোমার এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, মানে তোমাকে বললাম যে এখানে ধরো তোমার দুইটা বাড়ি আছে, তো এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার বন্ধুর বাড়ি। এখন এই তোমার বন্ধুটা এমনভাবে হাঁটবে যে এই দুই বাড়ি থেকে তার দূরত্ব সবসময় সমান হয়। কথাটা কি বুঝতে পারছি? মানে দেখো এখানে তোমার একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে। তুমি যদি এই বাড়ি থেকে একটা বিন্দু ধরো পি এক্স কমা ওয়াই এমন ভাবে চলতেছে যেন এই পি এ ইকুয়াল টু পিবি হয়, তাহলে খেয়াল করে দেখো তো সে যদি এখানে যায় তাহলে কি আসলে দুটো সমান হচ্ছে? সমান হচ্ছে না, তার মানে সে আসলে এখানে আসে নাই। এখানে আসলেও কিন্তু তার সমান হচ্ছে না, তার মানে সে এখানেও আসে নাই। মানে সে এমন এমন সব জায়গায় যাবে যেখানে খালি সমান হয়। তাহলে দেখো যে এইখানে যদি আসে তাহলে সমান হচ্ছে, আবার যদি সে এইখানে আসে তাহলেও সমান হচ্ছে, আবার যদি এখানে আসে তাহলে সমান হচ্ছে, আর কোথাও কিন্তু সমান হচ্ছে না। তার মানে তোমরা যদি ওই যে বাচ্চাকালে সঞ্চার পথের উপপাদ্য পড়ছো না, এটা হচ্ছে আসলে সঞ্চার পথের উপপাদ্য, আইডিয়াটা আসলে এখান থেকে আসে। এখানে যে খেয়াল করো, তোমার যদি এ আর বি দুইটা বিন্দু থাকে এবং এই দুইটা বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব রেখে তাকে চলতে হয়, তাহলে তোমরা বাচ্চাকালে পড়ে থাকতে পারো যে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপর থাকবে। মানে এই রেখার উপর যে কোনো বিন্দুতে আসলে দেখবা যে তার এইটা সব মানে হবে সমান হবে। তাহলে এইখানে শর্তটা কি? এখানে শর্তটা হচ্ছে পি এ ইকুয়ালস টু পিবি। এই কথাটা কি বুঝছো? এখানে পি হচ্ছে আমার মুভিং পয়েন্ট, পি এক্স কমা ওয়াই। তাহলে এইখানে সমীকরণটাকে বৃত্ত হইছে, এখানে সমীকরণটা এটা হচ্ছে তো সঞ্চার পথের সমীকরণ, মানে কোন পথে হাঁটছে এই সমীকরণটা কিন্তু সরল রেখা, কিন্তু এইখানে বৃত্ত। তাহলে এই তোমার সঞ্চার পথ দেখতে কিরকম হবে সেটা আসলে ডিপেন্ড করতেছে এই শর্তের উপরে। শর্তটার উপর ডিপেন্ড করে বলতে পারবা তুমি যে এটা সঞ্চার পথ সমীকরণ হবে না, বৃত্ত হবে না, উপবৃত্ত হবে না, চতুর্ভুজ হবে না, কি হবে এটা তুমি আসলে বলতে পারবে ওটা দিয়ে। এটা কি বোঝা গেছে? তার মানে আমার সঞ্চার পথ বের করতে গেলে কি লাগে? একটা শর্ত দেওয়া থাকবে,
শর্ত দেওয়া থাকার পরে আমাকে একটা কি করতে হবে, একটা মুভিং পয়েন্ট ঠিক করতে হবে। আচ্ছা এই শর্ত মানে আমি ধরবো, আমি ধরে নিব, ধরি পি এক্স কমা ওয়াই হচ্ছে একটা চলমান বিন্দু, চলমান বিন্দু। এখন এই চলমান বিন্দু কেন বলছি, কারণ এখানে এক্স আর ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল, এক্স আর ওয়াই কিন্তু যে কোনো ফিক্স মান না। আমি যদি তোমাকে বলি পি 1,2 তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান ফিক্স হয়ে গেছে না, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে একটা পি চলমান বিন্দু হবে, এই চলমান বিন্দুর এক্স আর ওয়াই থাকবে। তারপর আমি তার এই চলমান বিন্দু থেকে এই যে এখানে যে শর্তটা দেওয়া ছিল যে পি এ ইকাল টু পিবি, তাহলে এখানে আমি বের করতে পারবো না, এই পি এ ইকাল টু পিবির একটা মান আসবে না। তাহলে এক্স ওয়াই দিয়ে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার সঞ্চয় পথ। যেমন তোমাদের একটা এক্সাম্পল দেয়, একবারে শুরুর এক্সাম্পল দেই। এক্সাম্পলটা ধরো এরকম যে তোমাকে বলা হলো যে এখানে 1,2 আর এখানে ধরো 4,5। তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এমনভাবে একটা, আচ্ছা সহজ একবার সোজা থেকে শুরু করি। তোমার যে বৃত্তের এক্সাম্পলটা দিই, ধরো তোমাকে বললাম যে তোমার এই বন্ধুর বাড়ি হচ্ছে 1,2-তে। এখন তোমাকে বললাম এই বন্ধু হচ্ছে তোমার সেই বিন্দু, এই বন্ধু এমনভাবে হাঁটে যেন তার এই বাড়ি থেকে দূরত্ব সবসময় 3 একক হয়। এই কথাটা কি বুঝছো? সবসময় 3 একক। তাহলে এখানে চিন্তা করো, এখানে তোমার শর্তটা কি দেওয়া আছে? শর্ত হচ্ছে দূরত্ব, মানে অ্যাকচুয়ালি ভুল বললাম, শর্ত হচ্ছে তোমার এই কোন বিন্দু 1,2 এই বিন্দু থেকে 3 একক দূরত্ব হইতে হবে। এই কথাটা কি বুঝছো? তাহলে এই দূরত্ব রেখে যদি তোমার বন্ধু হাঁটে তাহলে তোমার বন্ধু কেমন পথে হাঁটবে এটা তোমাকে বের করতে হবে। এখন এটা বের করার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু যখন হাঁটতেছে তাহলে আমি এক কাজ করি, এই বন্ধুকে বন্ধু হিসেবে চিন্তা না করে আমি চিন্তা করি আচ্ছা ঠিক আছে, আমি মনে করলাম যে আমার বন্ধুটা হচ্ছে একটা বিন্দু, বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। আমি এখানে এক্স কমা ওয়াই কেন ধরে নিলাম, কারণ এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে তুমি কি করবা, তুমি ধরবা যে আমি ধরি পি এক্স কমা ওয়াই একটি চলমান বিন্দু। কথাটাই বোঝাতে পারছি? চলমান বিন্দু, কারণ এই বিন্দুটা আসলে চলবে। এখন কথা হচ্ছে র্যান্ডমলি তো চলবে না, একটা শর্ত মানে চলবে, তাই তো? তাহলে এখন তুমি বলতে পারো যে শর্ত মতে, মানে তোমার শর্ত কি দেওয়া ছিল, শর্ত মতে তোমার এই যে এটা ধরো ও বিন্দু, ঠিক আছে? তাহলে শর্ত মতে তোমার ওপি, ওপি মানে কি, ও থেকে পি এর দূরত্ব, এটা কি বুঝছো? শর্ত মতে ওপি হচ্ছে তোমার টি, এই কথাটা বুঝছো না? তাহলে এখন চিন্তা করো, এখন তুমি চিন্তা করো আমাকে কি বলছে, তার এই সঞ্চারপত্র সমীকরণ বের করো। সমীকরণ মানে হচ্ছে সে আসলে কেমনে চলবে, এইটাকে একটা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করো, তাই না? এখন চিন্তা করো এই ওপি একটা দূরত্ব না, ওপি দূরত্বকে আমি এভাবে লিখতে পারি না, ওপি তো দূরত্ব, দুইটা বিন্দু দূরত্ব কিভাবে বের করে, এখানে একটা ফিক্স বিন্দু আছে ও আর একটা চলমান বিন্দু আছে পি। তাহলে আমি ও আর পি এর দূরত্ব এভাবে বের করতে পারি না যে এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এটার রুট। এটাই আসলে আমার ওপি না? এখন এটা সমান 3, তাহলে এটাকে আমি একটু সুন্দর করে স্কোয়ার রুটটা উঠে দিলে এরকম হয়ে যায় না? দেখো তো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 3, 9। এখন চিন্তা করো যে এই যে পি এক্স ওয়াই ধরে নিছিলাম, এটাই আসলে একটা সমীকরণ পেয়ে গেলাম না? এখন এই সমীকরণের বিশেষত্ব কি? এই সমীকরণের বিশেষত্ব হচ্ছে এই সমীকরণটা 1-2 বিন্দু থেকে হ্যাঁ, একটা সবসময়, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই যে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার রুট ওভার দিছে, এটা কিভাবে আসলে ভাই একটু আরেকবার যদি বুঝে দেন। ওই যে দূরত্বের সূত্র পড়ছো না তোমরা, ওই যে ছোটবেলায় দুইটা বিন্দুর x1 y1 আর x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব, জি ভাই পড়ছি। তাহলে এটাই কি সে দূরত্ব না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝছি। তুমি কথাটা বলছি যে এখানে দূরত্ব বলছিলাম না, তাহলে ওপি হচ্ছে একটা দূরত্ব, তাহলে ওপি দূরত্বটা এটা না? এখানে তোমার দুইটা বিন্দু আছে, ও একটা বিন্দু আছে, পি একটা বিন্দু আছে, তাহলে ওপির দূরত্ব কত? এটা, এটা কি বোঝা গেছে? জি ভাই, জি ভাই বুঝছি বুঝছি। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই সমীকরণটা কি প্রকাশ করে? এই সমীকরণটা বোঝায় যে আচ্ছা এই সমীকরণটা মানে হচ্ছে এই সমীকরণের মধ্যে যে যে বিন্দু আছে, তোমাদের এই যে প্রথম যেটা পড়াইলাম সেটা হচ্ছে, দেখো এই যে বললাম এই গ্রাফের উপর যে যে বিন্দু আছে সেই বিন্দুগুলো এই সমীকরণ মেনে চলে না? এখানে উল্টা করে তাহলে বলা যায় না যে আচ্ছা এই সমীকরণটা এমন এমন সব বিন্দু মেনে চলবে যে বিন্দুগুলো আমার বন্ধু হাঁটছিল, তার মানে এই সমীকরণটা হচ্ছে আমার সেই সঞ্চার পথের সমীকরণ। এটা কি বুঝছো? তাহলে সঞ্চার পথ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সঞ্চার পথ ব্যাপারটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট শর্ত মানে কোন একটা চলমান বিন্দু যে চলার পথটা তৈরি করে, সেই চলার পথটাকে আমরা বলতেছি সঞ্চার পথ। এটা কি ক্লিয়ার? এখন তোমরা যে প্রশ্ন করছিলে যে সঞ্চার পথ সবসময় বৃত্ত হবে কিনা, সে আশা করি বুঝতে পারছো যে সঞ্চার পথ আসলে বৃত্ত হবে কি হবে না এটা আসলে ডিপেন্ড করবে শর্তের উপরে। এই যেমন এই কেসটা দেখো, এই কেসে বৃত্ত হয় নাই, আবার এই কেসে বৃত্ত হয়েছিল, মানে তোমার মানে পৃথিবীর যতগুলা আছে। আচ্ছা তোমরা কি ছোটবেলায় পড়ছিলা, কি বলে বৃত্তের একটা সংজ্ঞা এরকম পড়ছিলা যে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুকে বলা হয় বৃত্ত?
তাহলে একটা বৃত্তের সংজ্ঞা আমি এভাবে দিতে পারি না যে একটা নির্দিষ্ট ফিক্স পয়েন্ট কেন্দ্র থেকে সবসময় সমান দূরত্ব রেখে একটা বিন্দু যদি চলে তাহলে তার চলার পরটাকে আমরা বলছিলাম বৃত্ত। এই কথাটা কি বুঝছো? তার মানে পৃথিবীর সব জ্যামিতি এটাকে আসলে সঞ্চার পথ দিয়ে ব্যাখ্যা করা যায়। মানে ধরো সরল রেখা। আচ্ছা তোমাকে একটা কথা বলতে পারবা সরল রেখার ডেফিনেশন আমি কিভাবে দিতে পারি? একটা রেখা সরল রেখা এই কথাটার মানে কি? এই বিন্দু থেকে ধরো মনে করো তোমাকে বললাম যে আচ্ছা তোমার এক বন্ধু ধরো আছে, তোমার এই বন্ধু সরল রেখায় হাঁটবে, এই কথাটাকে আমি এভাবে বলতে পারি না দেখো তো সে কখনো দিক পরিবর্তন করবে না, সে যেদিক হাঁটতেছিল সারা জীবন একই দিকে হাঁটবে, তাইলে সে সরল রেখায় চলবে না। কথাটা কি বুঝছো? কিন্তু খেয়াল করো এটা যদি একটা বক্ররেখায় তাহলে চলতে হয়, দেখো এই পর্যন্ত সে একই দিকে চলছে, বাট এখানে এসে তাকে দিক ঘুরে ফেলতে হয়েছে না, আবার এখানে এসে তাকে দিক ঘুরে ফেলতে হয়েছে না। মানে তুমি চিন্তা করো তোমার বন্ধু যদি তুমি একই দিকে হাঁটতে থাকো সারা জীবন তাহলে তুমি এটা সরল রেখায় চলবা, কিন্তু এখানে এসে তুমি দিক পরিবর্তন করে এদিক চলে যাও তাহলে কি সরল রেখায় চলবা? আমার কথাটা কি বুঝতে পারছো? তার মানে আমি ব্যাপারটা বলতে যাচ্ছি যে সরল রেখা এই কথাটা মানে হচ্ছে তুমি দিক ঠিক রাখবা, দিক ঠিক রেখে চলতে পারো, দিক ঠিক রেখে চলবা, দিক ঠিক রেখে চললে আসলে সরল রেখা হবে। তার মানে পৃথিবীর সব জ্যামিতিকে আমি আসলে সঞ্চার পথ দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি। এই কথাটা কি বোঝা গেছে? আচ্ছা এই কথাটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আসলে আমার সঞ্চার পথ পড়ানো আসলে শেষ। এখন সঞ্চার পথ যদি বেসিক আইডিয়াটা বুঝে যাও তাহলে খালি অঙ্ক করা আসলে কোনো ব্যাপার না। আমি কয়েকটা অঙ্ক দেখাই, সেটা দেখালে আশা করি তোমাদের ঝামেলাটা মিটে যাবে। আচ্ছা আমি একটা সহজ থেকে শুরু করি তারপরে দেখাচ্ছি। ধরো তোমাকে বললাম যে তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে এরকম যে আমি তো একটু আগে বলছিলাম ধরো মনে করো তোমাকে বললাম 1,2 একটা বিন্দু আছে আর ধরো 3,4 একটা বিন্দু আছে, ঠিক আছে? এখন তোমাকে বললাম যে এইখানে ধরো তুমি মনে মনে চিন্তা করো এটা হচ্ছে তোমার দুই বন্ধুর বাড়ি, এখানে তোমার একটা বন্ধু হাঁটবে, এমনভাবে হাঁটবে, আচ্ছা সরলরেখাটা আগে না আঁকি, এমনভাবে হাঁটবে যেন তার এই দুই বিন্দু থেকে তার দূরত্ব সমান হয়, একটু আগে দেখাইলাম না? এখন আমি একটু আগে বলছিলাম এটা একটা সরল রেখা হবে, কিন্তু এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমি এই চলার পথের সমীকরণটা বের করে দেখি যে আসলে এটা কেমন হয়। এখন তোমাকে জিজ্ঞেস করতে আচ্ছা এটা হচ্ছে এ একটা বিন্দু আছে, বি আর একটা বিন্দু আছে, তোমাকে বলা হইলো এমন একটা বিন্দু বের করো, এখানে শর্তটা কি দেওয়া আছে? শর্ত হচ্ছে মানে এই দুইটা বিন্দু থেকে এ আর বি থেকে সমদূরবর্তী হবে, এ আর বি থেকে সমদূরবর্তী, এই কথাটা বুঝছো? মানে হচ্ছে এখানে শর্ত কি দেওয়া আছে? সমদূরবর্তী। তাই এখন তোমাদের কি বলছিলাম সঞ্চাপথ বের করার সময় কি করতে হয়? সবসময় একটা মুভিং পয়েন্ট ধরতে হয়। প্রথম কাজ হচ্ছে একটা মুভিং পয়েন্ট ধরবা, এখন মুভিং পয়েন্ট মানে কি? তুমি ধরে নেবা যে ধরি পি এক্স কমা ওয়াই হচ্ছে চলমান বিন্দু, ঠিক আছে? এখন তুমি যদি এটা ধরে নাও তাহলে আমার এই যে চলমান বিন্দু এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। এখন এই চলমান বিন্দু আসার পর 2 নাম্বার কাজ হচ্ছে তোমার শর্তটা অ্যাপ্লাই করবা, তাহলে আসলে কাজ শেষ। আর 3 নাম্বার কাজ সোজা, 3 নাম্বার কাজ হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেশন করবা। আমি কথাটা কি বুঝতে পারছি? মানে তোমার সঞ্চার পথে ম্যাথ করার সময় এই 3টা কাজ করবা। ফার্স্টে তোমার বিন্দুটা ধরে নিবা পি এক্স ওয়াই, তারপর শর্তটা অ্যাপ্লাই করবা, তারপর ক্যালকুলেশন করবা। এখন তুমি বিন্দু ধরে নিচ্ছি পি এক্স ওয়াই, এখন শর্ত কি বলা ছিল? এ আর বি থেকে সমদূরবর্তী মানে কি? দূরত্ব সমান। তাহলে আমাকে বলো তো এ একটা বিন্দু আছে, পি এক্স ওয়াই একটা বিন্দু আছে, এই দূরত্বটা হচ্ছে পি এ, তাহলে এখানে শর্তটা কি? তাহলে আমি শর্তটা এভাবে লিখতে পারি না? শর্ত হচ্ছে তোমার পি এ ইকুয়ালস টু এই পি থেকে বি এর দূরত্ব কত? পি বি। এটা কি বোঝা গেছে? যে প্রশ্ন করছিলা যে ওই স্কোয়ার রুটটা কেমনে আসলো, সে কি এখন বলতে পারবা না যে আসলে এইটা একটা দূরত্ব, তার মানে আমি আসলে পি এ মানে কি একটা দূরত্ব, তার মানে পি এটাকে আমি কি বলতে পারি? পি এটাকে এভাবে বলা যায় না যে পি যেহেতু এই 1,2 থেকে এক্স কমা ওয়াই এর দূরত্ব, তাহলে তুমি কিভাবে বের করবা? এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ারের রুট। এটা কি বোঝা গেছে? সিমিলারলি পি থেকে বি এর দূরত্ব কত? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ারের রুট। তাহলে তোমার দুইটা কাজ কিন্তু হয়ে গেছে। দেখো এখানে তোমার উদ্দেশ্য কি ছিল? তুমি ফার্স্টে মুভিং পয়েন্ট ধরবে, এটার কাজ শেষ, তুমি শর্টটা অ্যাপ্লাই করবে, শর্টটা অ্যাপ্লাই করা শেষ, এখন খালি ক্যালকুলেশনটা করবা। এখন ক্যালকুলেশনটা করা মানে কি? এই যে এখানে যে ক্যালকুলেশনটা ছিল সেটা করে ফেলো, দুই পাশ থেকে স্কোয়ার রুট তুলে দিলে কি হয়? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস, সরি এখানে ওয়াই না, এটা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার হবে, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস 3 হবে, মিস্টেক, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। বাকি ক্যালকুলেশনটা করতে পারবে না, ধরো এখানে ক্যালকুলেশনটা করি কি আসে একটু দেখি। মানে 2x প্লাস 2, এখানে আসবে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4
ইকুয়ালস টু আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, তাই তো? এখন তুমি ক্যালকুলেশনটা কমপ্লিট করো। ক্যালকুলেশনটা কমপ্লিট করলে কি হবে দেখো, এখানে এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, তারপর এখান থেকে দেখো এখানে কি আসে, আচ্ছা এটা ওয়াই হবে। তারপর এখানে দেখো এটাকে এই পাশে নিয়ে আসলে এটা আসবে তোমার 4x, আবার এখানে ওয়াইটা কোথায়, এখানে আমি ওয়াই এক্স লিখছি, এটাই পাশে নিয়ে আসলে প্লাস 4y, আর দেখো এইখানে 4 দিয়ে 6 আর 16 থেকে গেলে 10, তাহলে মাইনাস 10 ইকুয়াল টু 0। এটাই তোমার ফাইনাল সমীকরণটা আসছে না? আমি কথাটা বুঝতে পারছি? তাহলে তোমার সঞ্চার পথের ম্যাথ করার সময় তোমরা আসলে 3টা কাজ করবা সবসময়। ফার্স্টে ধরে নিবা মুভিং পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, সেকেন্ডে ধরে নিবা শর্তটা অ্যাপ্লাই করবা, তারপরে খালি ক্যালকুলেশন করবা। আমি কথাটা কি বুঝতে পারছি? এখন সবসময় শর্তগুলো খুব সিম্পল হবে না, বাট এই কেসগুলোতে শর্তটা আসলে খুব সিম্পল। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি কনফিউশন না থেকে থাকে তাহলে আমি দুইটা ম্যাথ করাইলে আসলে জিনিসটা মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ফার্স্টে যেটা করাবো সেটা একটু কমপ্লিকেটেড। আমি আসলে দুইটা কমপ্লিকেটেড ইচ্ছা করে নিছি, কারণ তোমাদের সহজ দুটো এক্সাম্পল দেখাইছি। এখন এটা একটা আমি চাচ্ছি দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদের আসলে পুরো চ্যাপ্টারটা শেষ করে দিতে, এই কারণে আসলে একটু কমপ্লিকেটেড এক্সাম্পল বাছাইছি ইচ্ছা। আসলে খেয়াল করো, তোমাকে বলছে দেখো বি 2,6 আর সি হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, একটা খেয়াল করো তো, তোমাদের প্রথমে কি বলছিলাম, কি বলে চলমান বিন্দু ধরে নিতে বলছিলাম না? এখানে চলমান বিন্দু অলরেডি দেওয়া আছে না, তোমাকে তাহলে ধরা লাগবে? তার মানে চলমান বিন্দু দেওয়া আছে, তোমার একটা কাজ কমলো। এখানে চলমান বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই দেওয়া আছে, এখন ও হচ্ছে 0 0, এ হচ্ছে 3 5। এখন তাহলে এই জিনিসগুলো আগে একটু এঁকে ফেলি। ধরো এখানে তোমাকে বলা হয়েছে কি, তোমাকে বলা হয়েছে যে বি হচ্ছে 2,6, তো বি হচ্ছে তোমার 2,6, এটা হচ্ছে আমার বি। তারপর সি হচ্ছে এক্স কমা ওয়াই যেখানে ইচ্ছা দিতে পারো তুমি, ধরো এক্স কমা ওয়াই। এখন বলছো ও হচ্ছে 0 0, মানে হচ্ছে ও হচ্ছে 0,0, এবার এ হচ্ছে 3,5, ধরো এখানে আছে, ধরো এখানে 3,5। এখন তোমাকে বলছে দেখো, এখন বলছে তোমার ও এ এর সংযোজক সরল রেখা একই পাশে অবস্থিত। দেখো ও এ মানে কি, ও থেকে এ তুমি লাগাই দাও, ও এর সংযোগ সরলরেখার একই পাশে অবস্থিত, মানে বি বিন্দু আর সি বিন্দু হচ্ছে ও কমা এর সংযোগ রেখার এক পাশে অবস্থিত। মানে তোমার এখানে একটা রেখা আছে ও, এখানে একটা রেখা আছে এ, এই ও এ কে যোগ করলে যেটা হয় বি কমা সি, এই বিন্দুটা হচ্ছে এর একই দিকে অবস্থিত। এই কথাটা কি বুঝছো? এই একটু বুঝছো? এটা একটু কি সবাই বুঝছো? হ্যাঁ, একই ভাষায় এটা আবার বলবেন তো? আচ্ছা, আমি 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 আবার আসতেছি, দাঁড়াও আমি এটা একটু করে দেই। আচ্ছা, সি হচ্ছে এক্স কমা ওয়াই। তোমাকে আমি যেটা বলি সবসময় সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা যা লেখা আছে পয়েন্ট বাই পয়েন্ট ফলো করবা, কি বলতে চাইছে। প্রশ্নটা বড় হইলেও লাইন বাই লাইন ফলো করলে আসলে তুমি বুঝতে পারবা এখানে কি বলতে চাইছে। এখন খেয়াল করো, তোমাকে এখানে দুইটা বিন্দুর কথা বলছে, বি বিন্দু হচ্ছে 2,6 এবং সি বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। এই যে একটা বি বিন্দু আছে, একটা সি বিন্দু আছে, ভালো কথা। এই বিন্দু দুইটা, এই ও হচ্ছে 0 0, মানে ও হচ্ছে 0 0 এবং এ হচ্ছে 3 5। এই দুইটা বিন্দু সংযোজক সরলরেখার একই পাশে অবস্থিত। এই লাইনটা দিয়ে কি বুঝলা? এই লাইনটা দিয়ে তুমি এটা বুঝলা, তোমার কাছে দুইটা বিন্দু আছে বি আর সি, এই দুইটা বিন্দু ও হচ্ছে 0 0 এবং এ হচ্ছে 3 5। এই দুইটা বিন্দুকে সংযোগ করলে যে রেখাটা পাওয়া যায়, এই রেখাটা হচ্ছে তোমার ও এ, এই রেখার একই পাশে অবস্থিত। এটা তো বুঝছো, রাইট? আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার প্রথম লাইন। এখানে তোমার শর্ত কিন্তু তোমাকে কিছুই বলে নাই, একটা শর্ত বলে দিয়েছে একই পাশে অবস্থিত হবে। আমি ধরে নিলাম, আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম যেটা আসলে একই পাশে অবস্থিত, মেনে নিলাম। তারপরে কি বলছে? এখন বলছে সি এক্স কমা ওয়াই বিন্দুটি এমন ভাব, দেখো একটা জিনিস খেয়াল করো, সি এক্স কমা এমন বিন্দুর সেট যারা, মানে একটি বিন্দুর সেটের সদস্য যারা হচ্ছে এই শর্তটা মেনে চলে। আবার একটু বোঝার চেষ্টা করো, আমাকে বলছে যে সি এক্স কমা ওয়াই এর বৈশিষ্ট্য কি? সি এক্স কমা ওয়াই বিন্দুটি এমন একটি বিন্দুর সেটের সদস্য যারা ত্রিভুজ ওএসি ইকুয়াল টু 2 টাইমস ত্রিভুজ ওএবি এটার সদস্য। তার মানে তোমাদের প্রথমে একটা কথা বলছিলাম মনে আছে, এই যে এইখানে যে এই সবগুলো আসলে একটা সেটের মতো চিন্তা করতে পারো, এই সেটের সদস্য হচ্ছে, এই সেট হচ্ছে এই সরল রেখার সদস্য। তেমনি ওরা আসলে এখানে বলে দিছে যে এই সি বিন্দুটা এমন সব বিন্দু যারা আসলে এই শর্তটা মেনে চলবে। আমি কথাটা কি বোঝাতে পারছি? জি ভাইয়া। এই লাইনটা সবাই একটু পড়ো। তোমাকে বলছে সি এক্স ওয়াই বিন্দুটি এমন একটি বিন্দু সেটের সদস্য যারা এই কথাটা মেনে চলে। মানে এখানে তোমার শর্তটা কি? এখানে আমার শর্ত হচ্ছে ত্রিভুজ ও এ সি ইকুয়ালস টু 2 টাইমস ত্রিভুজ ও এ বি।
এটা হচ্ছে আমার শর্ত, এই কথাটা কি বোঝা গেছে? এখন তোমাকে বলছে যে ওই বিন্দুটার সঞ্চার পথ বের করো। তার মানে তোমাদের কি বলছিলাম, সঞ্চার পথ বের করতে তোমার অ্যাকচুয়ালি 3টা কাজ করা লাগে। 1 নাম্বার হচ্ছে পি এক্স কমা ওয়াই ধরে নিবা, 2 নাম্বার হচ্ছে শর্ত অ্যাপ্লাই করবা, 3 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন করবা। এখন এখানে বেশ খেয়াল করো, এখানে তোমার অলরেডি এটা দিয়ে দেওয়া আছে, মানে এখানে সি বলে দেওয়া আছে, সি এক্স কমা ওয়াই তোমাকে বলে দেওয়া আছে, তার মানে তোমার এটা হয়ে গেছে। এখন শর্তটা কি ছিল? শর্ত বলছে ত্রিভুজ ওএসি ইকুয়াল টু ওএবি, 2 টাইমস ত্রিভুজ ওএবি। এই শর্তটা অ্যাপ্লাই করো। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে এখন আমাকে একটা কথা জি বলো, ভাই, বুঝতে পারছি। এখন আমাকে একটা কথা বলো যে এইগুলা তো বুঝলাম, এখন তাহলে এক কাজ করি, প্রথমটার কাজ শেষ, পরেরটাই যাই। পরেরটা হচ্ছে আমার শর্ত অ্যাপ্লিকেশন। শর্ত অ্যাপ্লিকেশন করার উপায় কি? আমাকে বলছে কি, শর্ত হচ্ছে এটা, ত্রিভুজ ওএসি ইকুয়াল ইন্টু 2 টাইমস ত্রিভুজ ওএবি। তাহলে আমি আগে ত্রিভুজ ওএসি বের করে ফেলি। এখন বলো, এখানে ত্রিভুজ ওএসি মানে কি? ও এ সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল না? এখন তোমরা কি পড়ছিলা, তিনটা ত্রিভুজে হ্যাঁ। 3টা বিন্দু দেওয়া আছে না? 3টা বিন্দুতে থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করে? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ওই জিনিসটা, এই যে ওএসি মানে 0 0, তারপরে এ হচ্ছে 3,5 আর সি হচ্ছে এক্স কমা ওয়াই, লাস্টে আবার 0 0। এটা কি বুঝছো? তোমরা তো এটা করছো, এটা খুব সহজ জিনিস। তাহলে এটা বের করে ফেলো। এটা বের করলে 0 ইন্টু এটা করলে আসতেছে 0, তারপর এটা করলে আসতেছে তোমার হাফ ইন্টু এটা, ফার্স্টে তো 0 আসবে, পরে এটা আসবে তোমার প্লাস 3y, তারপর এটা করলে আবার 0, তারপর এদিক থেকে করলে এটা 0 আসবে, মাইনাস 0, এখানে করলে তোমার মাইনাস 5x, তারপর এখানে করলে আবার 0। এটা কি বুঝছো? এটাতে কোনো সন্দেহ আছে? না ভাই। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, হাফ ইন্টু এটা হচ্ছে তোমার 3y মাইনাস 5x। এটা বুঝছো না? সিমিলারলি আমি জি ভাই। তাহলে সিমিলারলি ত্রিভুজ আরেকটা কি বলছে, ওএবি, ত্রিভুজ ওএবি বের করতে পারি। ত্রিভুজ ওএবি বের করলে কি হবে? ত্রিভুজ ওএবি বের করলে এরকম হবে না, হাফ ইন্টু ওএবি হচ্ছে তোমার 0 0, এ হচ্ছে তোমার 3 5, আর বি হচ্ছে, আমি বি এটা দেওয়াই আছে, তোমার বি দেওয়া আছে কত, 2 6 0 0। তাহলে এটা কি আসতেছে? এটা করো, হিসাব করে দেখো, এটা হিসাব করলে কত আসবে? হিসাব করলে তোমার এরকম আসবে যে এটা করলে 0 আসবে, তারপর এটা করলে 3 6 প্লাস 18 আসবে, এটা করলে আবার 0 আসবে, মাইনাস এদিক থেকে করলে 0, এদিক থেকে করলে মাইনাস 10, এদিক থেকে করলে এটা এটা 0, তাহলে হচ্ছে মাইনাস 0। তো আলটিমেটলি এখান থেকে আসতেছে কত? হাফ অফ 18 থেকে 10 বাদ দিলে আসতেছে 8, তার মানে আসতেছে 4। এই কথাটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে শর্তে কি বলছে? এখন শর্তের দুইটা পার্ট হয়ে গেছে। এটার মান আমি পাইছি কত? এটার মান পাইছি 4, আর এটার মান এটা পাই গেছি। এখন আমাকে শর্তে অ্যাপ্লাই করা মানে কি? আমার শর্তে কি বলছে? আমার শর্ত ছিল কি? শর্ত ছিল তোমার ত্রিভুজ ও এ সি ইকুয়ালস টু 2 টাইমস ত্রিভুজ ও এ বি, এই কথাটা বলছে, রাইট? তাহলে এটা অ্যাপ্লাই করে দাও। কারণ ও এসি এর ক্ষেত্রে হল কত? ও এসি ত্রিভুজ পেয়েছিলাম এটা না, তাহলে এটা পেয়েছিলাম তোমার হাফ অফ জি ভাই। 3y মাইনাস 5x ইকুয়ালস টু 2 টাইমস, এখানে আসছিল কত? 4। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন, এখন কাজ কি দেখো, শর্ত অ্যাপ্লাই করা শেষ, তাহলে খালি ক্যালকুলেশন বাকি আছে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি আসবে? তাহলে এটা আসবে তোমার 3y মাইনাস 5x ইকুয়ালস টু, এখানে হচ্ছে তোমার 2 গুণ 4 গুণ 2, মানে এখান থেকে আমি একটু সাজায় লিখতে পারি, সাজায় লিখলে এরকম আসবে তোমার 3y মাইনাস 5x মাইনাস 4 দুগুণে 8 দুগুণে 16 ইকুয়ালস টু 0, অথবা একটু একটু সুন্দর করে লিখলে এক্সটাকে আগে রাখতে চাই, তাহলে 3y প্লাস 16 ইকুয়ালস টু 0। এটা কি বুঝছো? জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা এটা বুঝছো না? সবাই ক্লিয়ার এটাতে? মানে আমার 3টা স্টেপ ছিল। 1 নাম্বার হচ্ছে তুমি ধরে নিবা, এখানে ধরাটা দেওয়াই আছে, তারপর শর্ট অ্যাপ্লাই করবে, ক্যালকুলেশন করবে, ডান। এটা কি বোঝা গেছে? জি ভাই। কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি ভাই, বলেন। কারো কোনো প্রশ্ন আছে? যার প্রশ্ন ভাই সাহেব মাইক অন করতে পারেন। আচ্ছা, না, এটা এটা বলার একটা কারণ আছে, কারণ আমি আসলে একটা জিনিস এখন ইচ্ছা করে দেখাই নাই, তোমরা আসলে চিন্তা করছো কিনা এটা দেখার জন্য। একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রথমে একটা কথা বলছে, খেয়াল করছো যে দেখো, আমার তাইলে এই লাইনটা দেওয়ার কোনো মানে আছে? আমি যেভাবে ম্যাথটা করলাম, আমি খালি এই যে এইটাকে যদি ভুলে যাইতাম, এই লাইনটা যদি ভুলে যেতাম, তাহলে আসলে শুধু এই এটুক দিয়ে পুরো ম্যাথটা করা যেত না। তাহলে হুদাই প্রথম লাইনটা দিল কেন?
অথবা তোমাকে যদি বলতাম যে যদি প্রথম লাইনটা প্রথম লাইনটা না দিতে তাহলেই বা ম্যাথটা কিভাবে সলভ করতাম। আমি কথাটা কি বুঝতে পারছি? এখন খেয়াল করে দেখো, একই পার্শ্বে অবস্থিত এই কথাটা বলার তাহলে প্রয়োজনীয়তাটা কোথায়? আমি তো এখানে আমি এই ম্যাথের মধ্যে কোথাও কি এই জিনিসটা ইউজ করছি, একই পাশে অবস্থিত? জি ভাইয়া। তাহলে এই লেখাটা দেওয়ার উদ্দেশ্যটা কি, অথবা এই লেখাটা দিয়ে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি? একই পাশে অবস্থিত এই কথাটার উদ্দেশ্য কি? অথবা যদি তোমাকে বলে দিতাম এটা ভিন্ন পাশে অবস্থিত, তাহলে তুমি কি করতা? আমি কথাটা কি বুঝতে পারছি? তোমরা একটা জিনিস মনে করে দেখো, আমরা গতদিন একটা কথা বলছিলাম মনে আছে, যে ক্ষেত্রফল জিনিসটা আসলে নেগেটিভ হতে পারে। জি ভাই বলছিলাম। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করো, নেগেটিভ মুক্ত করার জন্য আমরা একটা কথা মনে আছে, আমরা একটা কাজ করছিলাম যে এখানে একটা মডুলাস চিহ্ন দিছিলাম যাতে করে নেগেটিভ চলে যায়। কিন্তু আমি কি এখানে মডুলাস চিহ্ন দিছি? না ভাই, কেন দেই নাই? কারণ ভাই একই পাশে অবস্থিত আর আ- সবগুলো পজিটিভ, তাহলে এখানে যদি নেগেটিভ আসতো তাহলে ভাই দেওয়া লাগতো। তাহলে আমার এইখানে নেগেটিভ চিহ্ন দেওয়া লাগতো। আমি কথাটা একটু ভালো করে বুঝাই, মানে এটা একটু তোমরা ভালো করে বুঝে দেখো। এইটা এই 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 ম্যাথটা আমি এই জন্য চুজ করছি যাতে করে তোমাদের আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। একটা জিনিস বুঝো, আমার এইখানে এই যে রাশিটা আসছে, এই রাশিটা পজিটিভও আসতে পারে নেগেটিভ আসতে পারে, আমি আসলে শিওর না। এই রাশিটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, আমার কোনো শিওর নাই। কিন্তু আমাকে তো এখানে বলে দেওয়া আছে যে এই যে রাশিটা আছে এটা আসলে পজিটিভ, এই রাশিটা পজিটিভ, মানে এই সাইডটা হচ্ছে পজিটিভ। এই কারণে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমিও তো প্যারা খাবো না, এখানে যেহেতু পজিটিভ আসছে আমি এখানে পজিটিভ চিহ্নটাই নিব, নেগেটিভ চিহ্নটা আমি আসলে ইগনোর করবো। এই কথাটা কি বুঝছো? পজিটিভ কোথায় বলা আছে ভাই? এই যে দেখো, এই যে এইখানে ক্ষেত্রফলটা যে বের করে ফেলছি, এই ক্ষেত্রফলটা নেগেটিভ আসছে, জি ভাই। না, তাহলে আমি এই positive আছে। তাহলে আমি এই সাইডটাও নেগেটিভ নিব না। আমি কি কথাটা বুঝতে পারছি? তোমাদের একটা কথা বলছিলাম মনে আছে, দেখো তো আমরা কি করছি, ত্রিভুজ ও এ সি বের করছি না? মানে আমি ও থেকে এ তে গেছি, এ থেকে সি তে গেছি, কিভাবে গেছি? অ্যান্টি ক্লকওয়াইজ গেছি না? জি জি ভাই। ভাইয়া। তাহলে আমি এখানেও ও থেকে এ তে গেছি, এ থেকে বি তে গেছি, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ গেছি না? তা দেখো, জি ভাই। আমার এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, এসিডাব্লিউ যায় +4 পাইছি। তাহলে এখানেও যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, এখানেও আমি প্লাস মাইনাস দুটাই পাইতে পারতাম। এখানে বলতে আমি এখানে আমি বোঝাতে পারছি, এখানে দেখো এটাও আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে প্লাস মাইনাস দুটাই পাইতে পারতাম, কিন্তু যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি এই জন্য আমি প্লাসটা নিব। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ গেছি এই জন্য আমি প্লাসটা নিছি। এখন যদি তোমার বলতো দুইটা দুই পাশে অবস্থিত, তাহলে আমি এখানে দেখো, আমি এখানে ও এ বি নিতাম, মানে এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে নিতাম, ও এ বি নিছি, তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি। আর এটা যদি বিপরীত পাশে বলতো তাহলে আমি এখানে আসলে নেগেটিভটা নিতাম। এটা কি বুঝছো? জি ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা, মানে আমার কথা হচ্ছে যদি তোমাকে বলে যে ও এ সি এবং ও এ বি একই পাশে অবস্থিত, তাহলে তুমি এটার প্লাস নিবা, এটাও প্লাস নিবা, অথবা একটা কাজ করতে পারো, এটাও মাইনাস নিতে পারো, এটাও মাইনাস নিতে পারো, দুটাই কথা, দুটাই হবে, সমস্যা নেই। কিন্তু এটা করতে যায় না যে তোমার এটাই প্লাস নিলে এটা মাইনাস নিলা, এটাই প্লাস এটা মাইনাস নেওয়া মানে কি, এটা যে পাশে এটা তার উল্টা পাশে। এটা কি বুঝছো? বুঝছি ভাই। তার মানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে যদি বলা হয়, তার মানে এখানে একটু তোমাকে লিখে রাখি, এই একই পাশে অবস্থিত এই কথাটা মানে হচ্ছে ত্রিভুজ ও এ সি যদি প্লাস নেই, তাহলে ত্রিভুজ ও এ বি কে আমার প্লাস নিতে হবে। অথবা তুমি দুইটাই করতে পারো, ত্রিভুজ ও এ সি কে যদি তুমি মাইনাস নাও, তাহলে ত্রিভুজ ও এ বি এটাকে মাইনাস নিতে হবে। দুইটাই করতে পারো, কিন্তু উল্টা নেওয়া যাবে না। ঠিক আছে? এই কথাটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাই, বুঝছি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, তাছাড়া বাকি জিনিসগুলো তোমরা আসলে এমনি পারবা। এই কথাটা ক্লিয়ার? তাহলে সঞ্চার পথে জিনিসটা আসলে খুবই সোজা। তোমাদের বলছি তোমরা আসলে তিনটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কই গেল তিনটা জিনিস, কই লিখছি, কোথায় গিয়ে লিখছি, যাক ব্যাপার না, খুঁজে যাচ্ছে না। তোমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল মানে চলমান বিন্দুটা ধরে নিবা, তারপরে মানে তোমার শর্ট তুমি কি করবা, এক নাম্বার হচ্ছে পি এক্স ওয়াই, এটা ধরবা, মানে চলমান বিন্দু, এই চলমান বিন্দুটা ধরবা। তারপরে 2 নাম্বার হচ্ছে শর্ত অ্যাপ্লাই করবা, আর 3 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন করবা। ঠিক আছে? এখন এই ম্যাথটাতে সুবিধা আছে, এই ম্যাথটাতে আসলে তিনটাই ভালো করে দেখা যাবে। একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে পড়ো। এখানে বলছে তোমার যে 0, এ আর সরি a,0 আর 0, এ বিন্দু দুইটা হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অনুপাত বর্গের অন্তর 2:1 হলে সঞ্চার পথটা বের করো। আর একটু ভালো করে বুঝো, তোমাকে এখানে দুইটা বিন্দুর কথা বলছে। একটা বিন্দু হচ্ছে তোমার a,0,
আর একটা হচ্ছে 0, এই দুইটা বিন্দু থেকে যে কোনো দুইটা বিন্দু দূরত্বের বর্গের অন্তর, একটু বুঝো, দূরত্বের বর্গের অন্তর 2a, তাহলে সঞ্চার পথ বের করো। কথাটা কি বুঝছো? কথাটা না বুঝলে আপাতত খেয়াল করো। তো তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ধরে নাও। তাহলে তুমি এখানে কি ধরে নিবা? ধরি পি এক্স কমা ওয়াই হচ্ছে আমার চলমান বিন্দু, ঠিক আছে? 2 নাম্বার কাজ হচ্ছে শর্তটা অ্যাপ্লাই করো। এখানে শর্ত কি ছিল? শর্তে বলা আছে যে 0, এবং সরি a,0 এবং 0, বিন্দু দুটা থেকে দূরত্বের বর্গের অন্তর, একটু লিখি আমি, এটা হচ্ছে তোমার দূরত্বের বর্গের অন্তর, বর্গের অন্তর হচ্ছে 2a। এটা হচ্ছে আমার শর্ত, তাই তো? এটা কি বুঝছো? তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে তোমার এখানে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে ধরো a,0, আরেকটা বিন্দু আছে এটা হচ্ছে তোমার 0, এটা ধরো নাম দিলাম a, এটা ধরো নাম দিলাম b। তাহলে আমি চলমান বিন্দু কাকে ধরে নিয়েছিলাম? pxy, ধরো এখানে তোমার pxy টা ধরে নিলাম, px, y, তাই তো? এখন তোমাকে বলছে দূরত্বের বর্গের অন্তর, তাহলে দূরত্ব কত? ap, আর আরেকটা হচ্ছে তোমার bp, মানে আমার দূরত্ব কি? দূরত্ব হচ্ছে তোমার a থেকে p একটা, আর আরেকটা দূরত্ব হচ্ছে তোমার a থেকে b একটা। এটা কি, সরি ভুল লিখলাম, এটা হচ্ছে তোমার b থেকে p একটা। এটা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। এখন তোমাকে বলছি কি দূরত্বের বর্গের অন্তর, মানে দূরত্বকে বর্গ করো, সেটাকে বিয়োগ করো, তাই না? এটা কি বুঝছো? দূরত্বের বর্গের অন্তর, জি ভাইয়া। এটা ইকুয়ালস টু বলছে 2a, তাই তো? এটাই আমার শর্ত না? জি ভাইয়া। এখন এখানে একটা কথা আছে, এইটা শর্ত ঠিক আছে, বাট এখানে একটা ছোট্ট ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে অন্তর। আমি এখানে কি করছি? বিয়োগ করছি না? তোমরা কি বলতে পারবা যে বিয়োগ ফল আর অন্তর এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এই শব্দটা একটু বুঝতে হবে তোমাদের। এই শব্দটার সম্বন্ধে তো, শব্দটার সাথে কি তোমরা পরিচিত? বিয়োগ ফল কি জিনিস আর অন্তর কি জিনিস? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এই কথাটা বুঝো। তোমাকে বলছে দূরত্বের, আমি এখানে কি বিয়োগ করছি? কি করছি? বিয়োগ ফল বের করছি না? বাট আমাকে তো বের করতে হচ্ছে অন্তর। তাহলে কেউ একজন কি বলতে পারবা যে কোনটা বিয়োগ ফল কি জিনিস আর অন্তর কি জিনিস? বিয়োগফল মেবি বড় থেকে ছোট বিয়োগ করা। আর অন্তর? অন্তরটা মানে মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে এরকম। উল্টা বলছো। যদি তোমাকে বলি যে 5 আর 3-এর বিয়োগ ফল মানে হচ্ছে 5 - 3 মানে হচ্ছে 2। আবার তোমাকে যদি বলি ধরো 3 আর 5-এর বিয়োগ ফল, তাহলে হচ্ছে 3 - 5, এটা হচ্ছে -2। এটা কি বুঝছো? তাহলে বিয়োগ ফল হচ্ছে সবসময় একটা থেকে আরেকটা বিয়োগ করবা, আর অন্তর হচ্ছে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বড়টা মাইনাস ছোটটা। এটা কি বুঝছো? জি ভাইয়া। তার মানে অন্তর সবসময় পজিটিভ হবে, বাট বিয়োগফল নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। এই কথাটা কি বুঝছো? আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে বলি যে 3, 5 এটার বিয়োগফল কত? বিয়োগফল মানে হচ্ছে, মাইনাস বিয়োগফল মানে হচ্ছে 3 - 5, এটা হচ্ছে তোমার -2। আর যদি বলি অন্তর কত? অন্তর মানে, অন্তর শব্দটার ইংরেজি হচ্ছে শুধু two, ডিফারেন্স, ঠিক plus আছে? two। অন্তর হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি এভাবে লেখে 3, এই চিহ্নটা কোথাও দেখছো তোমরা? এই যে এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করতে হবে। এখানে বড় কোনটা 5, এখান থেকে ছোটটা বাদ দাও, তাহলে এটা হবে 2। এটা কি বুঝছো? জি ভাইয়া। অথবা এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে তোমার 3 - 5 এটার মডুলাস, এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে? মডুলাস কেন? মডুলাস কারণ আমি জি। বলছিলাম অন্তর সবসময় পজিটিভ হবে, তার মানে এখানে মডুলাসটা দিলেও হবে। অথবা তোমার যদি কেউ একজন লেখে এইভাবে যে এ ডিফারেন্স বি, এটা মানে হচ্ছে এ আর বি এর বিয়োগফল, বা এ আর বি এর অন্তর, a, b এর অন্তর। অথবা এটাকে এভাবে লেখা যায়, এটা হচ্ছে তোমার a - b এর মড, এভাবে লেখা যায়। এই কথাটা কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই কথাটা যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তাহলে আমাকে কি বলছিল যে এই দুইটার অন্তর ফল হচ্ছে সামথিং। এখন তার মানে এইখানে খেয়াল করো, এইখানে কি হবে? আমি কি জানি কোনটা বড় কোনটা ছোট? না ভাইয়া, তাহলে এখানে কি করবা? উত্তর করা যেতে পারে।
অন্তর কিভাবে করে? এই যে মডুলাস চিহ্নটা আছে না, তাহলে আমি এখানে একটা মডুলাস দিয়ে দিই, তাই হবে। কথাটা কি বুঝছো? ও আচ্ছা, জি ভাই বুঝছি বুঝছি। তার মানে এটাকে অ্যাকচুয়ালি এভাবে না লিখে আমি অ্যাকচুয়ালি এটাকে এভাবে লিখবো যে মডুলাস অফ এপি স্কোয়ার আর বিপি স্কোয়ার, ঠিক আছে? এটা কি বুঝছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমি তাহলে এই কাজটা করতে পারি কিনা, যে এরপর এটাকে ভাঙাবা কিভাবে। আমি একটু আগে দেখলাম যে এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার এটার মডুলাস হচ্ছে 2a। কারণ তোমাদের একটু কয়েকদিন আগে বলছিলাম মনে আছে যে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু যদি 3 হয়, তার মানে এক্স এর মান +3 হইতে পারে, এক্স এর মান -3 হইতে পারে। প্লাস মাইনাস। তার মানে এটাকে আমি একবারে লিখতে পারি x = +-3, তাই তো? তাহলে আমি এই জিনিসটাকে একবারে লিখতে পারি না, দেখো তো, এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার এটা সমান হচ্ছে প্লাস +-2a। মাইনাস 10। এটা কি বুঝছো? তোমাদের বইতে এই লাইনটা ডিরেক্ট লিখে দেওয়া আছে, তুমি চাইলে এই লাইনটা ডিরেক্টও লিখতে পারো, অথবা এইখান থেকে করে এইভাবে আসতে পারে, তাও লিখতে পারো, ঠিক আছে? এটা কি বুঝছো? জি ভাই। এখন এটুক যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখন এপি কেমনে বের করবা? এখন এপি মানে কি? তোমার এ ছিল তোমার হচ্ছে এ হচ্ছে তোমার a,0 আর পি হচ্ছে তোমার x,y। তারপর সিমিলারলি এখানে বি হচ্ছে তোমার 0,a। তাহলে এপি কত? এখন তোমরা এপি স্কোয়ার মানে এটা পড়ছো না যে এপি মানে হচ্ছে দূরত্ব, তার মানে আমি বলতে পারি যে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার এটার রুট। এটা হচ্ছে তোমার এপি, সরি এটা হচ্ছে তোমার এপি, মানে এই জিনিসটা হচ্ছে তোমার আসলে এপি। তাহলে এপি স্কোয়ার কত? এটার স্কোয়ার। এটা কি বুঝছো? মাইনাস বিপি কত? বিপি হচ্ছে তোমার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার, এই জিনিসটার রুট। এটা হচ্ছে তোমার এটুক হচ্ছে তোমার বিপি, তারপর এটার হোল স্কোয়ার। তাহলে এই দুইটা জিনিস সমান কত? +-2a। এটুক বুঝছো না? তাহলে বাকি ক্যালকুলেশন করতে পারবা না? বাকি ক্যালকুলেশন করার জি, কাজ কি? পারবো। বাকি হচ্ছে তোমার x মাইনাস a হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একই কথা, এটা কিছু না, মানে 0 স্কোয়ার, বাকিটা করে নিবা আর কি, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে বুঝা? না ভাই। এইখানে দুইটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে অন্তর জিনিসটা ধরতে পারা আর আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি আসলে একটু দেখাই। সেটা হচ্ছে এটা বলার কারণ হচ্ছে তোমার এই প্লাস মাইনাস নিয়ে তোমরা আসলে পরে ঝামেলায় পড়বা, এই জন্য একটু দেখাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু +-2a। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে কি আসবে তোমার? এখানে আমি কি কিছু ভুল করছি না ভুল করি নাই? তাহলে এখানে এক্স স্কোয়ার আসবে দুইটা, মানে 2x স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে দুইটা, মানে 2y স্কোয়ার। এখানে হচ্ছে তোমার 4a মাইনাস 4a প্লাস 2a স্কোয়ার ইকুয়ালস টু +-2a, তাই তো? তাহলে এখানে সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a প্লাস 2a স্কোয়ার ইকুয়ালস টু +-2a। তোমরা চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারো, আবার এটাকে দুইটা কেসে ভাগ করে নেওয়া যায়। এটাকে দুইটা কেসে ভাগ করে নিলে এরকম আসবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a প্লাস 2a স্কোয়ার ইকুয়ালস টু +2a একটা হইতে পারে, আবার এখান থেকে তুমি সরি প্লাস মাইনাস না +2a একটা দিতে পারো, আবার আরেকটা দিতে পারো যে তোমার করা যায়, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a প্লাস 2a স্কোয়ার ইকুয়ালস টু -2a। এবার তুমি করে নাও, তাহলে যেটা আসে তোমার এখান থেকে আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0, আর এখান থেকে তোমার এটা কাটা যাবে, তার মানে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা রিসেট আসবে। এটা কি বুঝছো? আমি ক্যালকুলেশন কোনো এক জায়গায় ভুল করতে পারি, একটু ঠিক করে নিও তোমরা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমার এই চ্যাপ্টারটা আপাতত শেষ। এখন কথা হচ্ছে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই চ্যাপ্টারটা দেখো তোমরা, আসলে এটা খুব কঠিন কিছু না, মানে এটা খুবই সোজা জিনিস, এটা একটু দেখো। এখন এটা কি বোঝা গেছে? এটা কি সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে আমি আসলে পরে একটা অংশ পড়াবো যেটা আসলে সঞ্চয়পত্রের সাথে খুব বেশি রিলেটেড, এই কারণে আমি আসলে জানতে চাচ্ছি যে তোমাদের আসলে এটা ক্লিয়ার কিনা। 2 দিয়ে ভাগ দিলে ওইখানে a স্কোয়ার আর ওই পাশে মনে হয় শুধু থাকবে।
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে a স্কোয়ারের পাশে শুধু 2 থাকবে, কারণ 2 দিয়ে ভাগ করলে তো এখানে এটা থাকবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছেন। তাহলে এখানে a স্কোয়ার, আর ওই পাশে মানে এটা আমি মোস্ট প্রবলি এখানে কোথায় যে ক্যালকুলেশন মিস করছি, কারণ তাছাড়া এখানে আসলে এটা 0 হওয়ার কথা না। ঠিক আছে, এটা 0, তিনটা ধনাত্মক সংখ্যা যোগফল 0 আসছে, এটা আসলে 0 হওয়ার কথা না। মানে তোমরা ক্যালকুলেশনটা করে নিও, আমি আসলে দেখতে হবে আমি ক্যালকুলেশনটা ভুল করতে পারি কিনা জায়গায়। আচ্ছা, ক্যালকুলেশন তোমরা দেখে নিও বাসায় ভালো করে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে একটু ব্রেক নাও, তোমরা 10 মিনিট ব্রেক নাও, আমি আসতেছি, মানে আবার ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাই। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি, কেউ কিছু বলবা? জি, এখানে ভাই কি আমাদের মূল কাজটা হলো সমীকরণ বাই করা, না ওটাকে জাস্ট সলভ করতে হবে ভাই? না না, শুধু সমীকরণ বের করা। তুমি এখানে সবগুলা ম্যাথ দেখবা যে তোমাকে একটা শর্ত বলা থাকবে, তোমাকে বলবে যে এই শর্ত মাইনে চললে সঞ্চয়পত্র সমীকরণ বের করো, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা ভাই, বুঝছি, থ্যাঙ্কস। মানে তোমাকে বলা হবে খালি শর্ত, তুমি এই যে বললাম তিনটা স্টেপ ফলো করবা। তুমি ফার্স্টে চলমান বিন্দুটা ধরে নিবা, তারপরে শর্তটা অ্যাপ্লাই করবা, তারপরে খালি ক্যালকুলেশন করবা। আর কনসেপ্টটা তো বুঝছো বুঝছি। তাই না, যে একটা শর্ত মানে জি যদি ভাই, একটা concept বিন্দু বুঝছি ভাই। বিন্দু চলে তাহলে একটা বিন্দুর সেট গঠিত হয়, এই আর কি, আর তেমন কিছু নাই এর মধ্যে। আচ্ছা ভাই, বুঝছি। তোমরা পানি টানি খেয়ে আসতে পারো চাইলে, ব্রেক 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি সবাই আসছে, তারপর হলে আমি শুরু করতে পারি। আহ, আচ্ছা, এটা গেল। এখন তোমরা আসলে একটা জিনিস অলরেডি 9-10-এ পড়ে আসার কথা, সেটা হচ্ছে তোমাদের সরলরেখা। আমরা এখন অ্যাকচুয়ালি এখন আসলে শুরু করব সরলরেখা। এতক্ষণ পর্যন্ত আমরা চ্যাপ্টারের নাম সরলরেখা ছিল, কিন্তু আমরা আসলে সরলরেখা নিয়ে কিছুই পড়িনি। এখন আসলে আমরা শুরু করব সরলরেখা। ঠিক আছে, এখন তোমাদের একটু আগে সঞ্চারপথ পড়াতে যে সরলরেখার একটা ডেফিনেশন আমি দিছিলাম, বলছিলাম যে সরলরেখার ডেফিনেশন হচ্ছে কোনো একটা বিন্দু যদি এমনভাবে চলে যাতে তার দিক পরিবর্তন না করে, তাহলে সেটাকে আমরা বলতেছি সরলরেখা। মানে যদি সবসময় একই দিকে চলে তাহলে সেই বিন্দুটার চলার পথকে আমরা বলতেছিলাম সরলরেখা। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বোঝাটা খুব ইম্পর্টেন্ট, দিক পরিবর্তন না করে এটা হচ্ছে সরলরেখা, এটা হচ্ছে সরলরেখার সঞ্চার পথ দিয়ে ডেফিনেশন। এখন আরেকটা কাজ আমরা চাইলে করতে পারি। আচ্ছা, ভালো কথা, সেটা হচ্ছে এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে একটা সরল রেখা, এই সরল রেখাটা তাহলে আমার কি লাগতেছে, একটা বিন্দু চলার পথ লাগতেছে না? এখন চিন্তা করো, একটা বিন্দু চলার জন্য কি লাগবে, আমার একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, স্টার্টিং পয়েন্ট লাগবে। আর যেহেতু দিক পরিবর্তন করবে না বলছিলাম, তার মানে একটা নির্দিষ্ট দিক লাগবে আমার। এই কথাটা কি বুঝতে পারছো? মানে আমি বলতে চাচ্ছি যে একটা বিন্দু যদি চলতে হয় তাহলে, একটা মিনিট, আচ্ছা, একটা বিন্দু যদি আমাকে চলতে হয় তাহলে আমার দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে মানে এই ইয়েরটা কি বলে, একটা সরলরেখার জন্য আমার একটা স্টার্টিং পয়েন্ট লাগবে আর একটা দিক লাগবে, তাই তো? এখন একটা চিন্তা করো, ধরো তোমাকে বললাম যে একটা সরলরেখা এখান থেকে স্টার্ট করছে, এই পয়েন্টটার নাম দিলাম ধরো x1 y1, এবং সে আসলে এই দিকে যাওয়া শুরু করছে। কথাটা কি বুঝছো? তাহলে আমার কি লাগতেছে, একটা লাগতেছে, কি বলে, একটা বিন্দু লাগতেছে আর একটা দিক লাগতেছে। কথাটা কি বুঝাতে পারছি? এখন চিন্তা করো, আমি যদি তোমাকে বলি যে এই সরল রেখাটা এইখান থেকে শুরু হয়েছে এবং এই দিকে যায়, এরকম কি পৃথিবীতে আর কোনো সরল রেখা পসিবল? আমি কি কথাটা বুঝতে পারছি? মানে চিন্তা করো, আমি তোমাকে বললাম যে তুমি এইখান থেকে হাঁটা শুরু করছো এবং এই দিকে যাচ্ছ, তাহলে পৃথিবীতে এই দিকটা আসলে একটাই না? তুমি যদি দিকটা চেঞ্জ করে অন্য কিছু বলে দাও তাহলে হয়তো অন্য একটা সরল রেখা হবে, বাট আমি একটা সরল রেখাকে চিনানোর জন্য আসলে দুইটা জিনিসই এনাফ না। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে সবার মাইন্ড?
জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আমার কথাটা বুঝছো যে আমার একটা সরলরেখার জন্য আসলে দুইটা জিনিস আসলে আমার এনাফ না। তাহলে আমার কি দুইটা জিনিস লাগবে জি ভাই। সেটা হচ্ছে আমার যে এক নম্বর হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে একটা দিক। এই দুইটা কথা যদি আমি বলে দেই তাহলে আসলে সরলরেখাটা ফিক্স হয়ে গেল না? মানে পৃথিবীতে আর কোনো সরলরেখা কি আসলে পসিবল যে আসলে এই পয়েন্ট থেকে শুরু হয়ে এইদিকে যায়? এখন তুমি যদি যে কোনো একটা কম বলো, যেমন তোমাকে বললাম যে আচ্ছা তুমি এখান থেকে হাঁটা শুরু করছো, বাট কোন দিকে হাঁটছো মানে আমি এখানে বিন্দুটা তোমাকে বলে দিলাম, কিন্তু কোন দিকে আসছে আমি বলে দিই না। তাহলে তুমি এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো, যে কোনো দিকে যেতে পারো। তাহলে এখানে অনেকগুলো সরলরেখা হওয়া সম্ভব। মানে শুধুমাত্র বিন্দু দিয়ে তুমি পারবা না। আবার তুমি শুধু বলো যে আমি আচ্ছা এদিক থেকে হাঁটতেছি, বাট এদিক থেকে হাঁটলে আমি কি এখান থেকে হাঁটা শুরু করতে পারি? তাহলে এখান থেকে হাঁটলে এই রেখাটা পাবো, এখান থেকে হাঁটলে আমি এই রেখাটা পাবো, আমি আবার এখান থেকে হাঁটলে এই রেখাটা পাবো। তার মানে শুধু দিক দিয়েও পারবা না, মানে শুধু বিন্দু দিয়ে আসলে তুমি সরলরেখাটা বোঝাতে পারবা না, শুধু দিক দিয়েও পারবা না। তোমার আসলে এই দুটো জিনিস মিনিমাম লাগবে। তার মানে একটা সরল রেখা, একটা স্ট্রেট লাইনকে বোঝানোর জন্য আমার মিনিমাম দুইটা জিনিস লাগে। এক হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, আর দুই হচ্ছে আমার তার ডিরেকশন। এই দুইটা জিনিস তুমি যদি বলে দাও তাহলে সরল রেখাটা আসলে ফিক্স হয়ে যায়। এটা তো বুঝছো রাইট? তার মানে একটা সরল রেখাকে আমি একটা কথা ছিল, হ্যাঁ বলো। হ্যাঁ যদি দুই মানে স্টার্টিং পয়েন্টটা না থাকে ভাই, যদি চলমান থাকে দুই পাশে, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা। এটা সরলরেখা হবে না। হ্যাঁ হবে না তা বলি নাই, আমি বলতে যাচ্ছি ধরো তোমাকে বলতে যাচ্ছি যে আচ্ছা তুমি এই সরল রেখাটাকে বর্ণনা করবা, ধরো এই এবি এই সরল রেখাটাকে বুঝাবা, যে কাউকে বুঝাবা আচ্ছা এটা সরল রেখা আছে। তোমাদের প্রথম দিন বলছিলাম মনে আছে যে তুমি ধরো এই একটা বাসার বিল্ডিং এর উপর থেকে একটা ছাদ থেকে একটা প্লেন যেতে দেখছো। এখন তুমি যদি কাউকে বলতে চাও যে আচ্ছা এই প্লেনটা এই ধরো মনে করে চিন্তা করো, যে মনে মনে চিন্তা করো যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা চলমান আছে, এই প্লেনটা চলতেছে। এখন তুমি তোমার বন্ধুকে বুঝাতে যাচ্ছ আচ্ছা দোস্ত দেখ এই প্লেনটা চলার পথ হচ্ছে সরল রেখা। বাট তুমি যদি সরল রেখাটাকে বর্ণনা করতে চাও, আবার বলি তুমি সরল রেখাটাকে বর্ণনা করতে চাও, তাহলে তোমাকে অ্যাটলিস্ট দুইটা জিনিস বলে দিতে হবে। আচ্ছা এটার একটা বিন্দু হচ্ছে এটা এবং এখান থেকে এদিকে গেছে। এখন দেখো এই বিন্দু থেকে এদিক গেলে তোমার মানে আলটিমেটলি একটা ফিক্স পয়েন্ট লাগবে তোমার বর্ণনা করার জন্য। এই কথাটা কি বুঝতে পারছি? মানে তুমি যদি বর্ণনা করতে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট দুইটা জিনিস বলে দিতে হবে। মানে তুমি যদি চিনাইতে চাও, যেমন তোমাকে বলি ধরো তোমাকে বললাম যে আচ্ছা ধরো আমি একটা মানুষ আছি, ধরো আমি আমার নাম হচ্ছে মজ। এখন এই নামে তো পৃথিবীতে অনেক লোকই আছে, তুমি আমাকে শুধুমাত্র নাম দিয়ে কি চিনাতে পারবা? আচ্ছা মজ নামে তো অনেক লোকই না রাখতে ভাই। পারে, তা শুধু নাম দিয়ে চিনাতে পারো না। তখন তোমাকে আরেকটু গভীরে যেতে, তোমাকে বলতে হবে, আচ্ছা ঠিক আছে যে এই মোয়াজ নামের যে ছেলেটা বালুঘাটে থাকে। এখন এমনও হইতে পারে যে আচ্ছা বালুঘাটেও তো অনেক মজ থাকতে পারে, তো তুমি আরেকটু স্পেসিফিক করবে। এরকম করে আস্তে আস্তে অনেকগুলো তথ্য দিতে দিতে আসলে আমি মানুষটাকে চিনাতে পারবো। তেমনি এই সরল রেখাটার কথা চিন্তা করো। আমি যদি তোমাকে বলি আচ্ছা এই সরল রেখাটা হচ্ছে এই সরল রেখাটা এই বিন্দু থেকে চালু হয়েছে, ধরো 1 2 বিন্দু থেকে চালু হয়েছে, তাহলে কিন্তু এনাফ না। 1 2 বিন্দু থেকে অনেকগুলো সরল রেখা চালু হতে পারে, কিন্তু এই সরলরেখাগুলোর মধ্যে কোনটা ধরো এটা 1 2 থেকে চালু হয়েছে, এটা 1 2 থেকে চালু হয়েছে, এটা 1 2 থেকে চালু হয়েছে, এটা 1 2 থেকে চালু হয়েছে। তখন তো বললো আচ্ছা ঠিক আছে 1 2 থেকে চালু হয়েছে কিন্তু এটা এই দিকে গেছে, তাহলে 1 2 থেকে চালু হয়েছে এবং এদিকে গেছে, এরকম বিন্দু এরকম সরলরেখা আসলে থাকবে না, আর থাকবে না। মানে আমি বলতে যাচ্ছি যে তুমি যদি বর্ণনা করতে চাও তাহলে তোমাকে দুইটা জিনিস লাগবে। এখন স্টার্টিং তার মানে তুমি যেটা বলো যে চলমান বিন্দু যেটা, তাহলে কি এটা সরলরেখা হবে না? হ্যাঁ হবে, কিন্তু তুমি সরলরেখাটাকে যদি বোঝাতে চাও যে আচ্ছা এই সরল রেখাটা, তাহলে তোমাকে একটা ফিক্স বিন্দু ধরে নিতে হবে যে আচ্ছা এই বিন্দু থেকে শুরু করছে। অথবা তুমি অন্যভাবে বর্ণনা দিতে পারো, আচ্ছা ঠিক আছে আমি দিক বর্ণনা, আচ্ছা তোমাকে একটা কথা বলো তো, তুমি ধরো দিক বর্ণনা করলা না, তুমি বললা ধরো আচ্ছা পৃথিবীতে একটা সরল রেখা হচ্ছে এ আর বি বিন্দু দিয়ে যায়। দেখো তো এই দুইটা কথা বলে দিলে আমি আসলে সরল রেখাটা ফিক্স করে বলে দিলাম না? পৃথিবীতে আর কোনো সরল রেখা থাকবে যেটা এ আর বি বিন্দু দুটা দিয়ে যাবে? না ভাই না। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি সরল রেখাকে যদি তুমি চিনাইতে চাও, মানে আমাকে চিনাইতে গেলে মজকে চিনাইতে গেলে তোমার তোমার নাম বলতে হবে, ঠিকানা বলতে হবে, অনেক কিছু বলতে হবে। তেমনি সরলরেখাকে চিনাইতে গেলে তোমার মিনিমাম দুইটা জিনিস বলতে হবে, মিনিমাম দুইটা জিনিস বলতে হবে। এটা জি কি ভাই, বুঝছো? এই মিনিমাম দুইটা জিনিস অনেকভাবে বলতে পারো। তুমি ধরো দুইটা বিন্দু বলে দাও তাও হবে। দেখো তুমি এখানে কি বলছো, এখানে তুমি দুইটা বিন্দু বলছো, তুমি এটাকে আবার এভাবে বলতে পারো, আচ্ছা ঠিক আছে এটা এই বিন্দু থেকে চলা শুরু করছে, মানে এটা একটা বিন্দু বলে দিলে আর বললা এটা এদিকে গেছে, তাহলে তুমি বুঝতে পারো। মানে একটা বিন্দু বললা একটা দিক বললা তাও হবে, অনেকভাবে বলতে পারো, কিন্তু মিনিমাম দুটো জিনিস লাগবে। আমি কথাটা বুঝতে পারছি? যেমন তোমাকে বললাম জি আচ্ছা ভাই বুঝছি। ধরো এবারে সরল রেখা না, এবার ধরো তোমাকে বললাম বৃত্ত। এবার বৃত্তকে বুঝাতে গেলে তোমার কি লাগবে বলো তো? তোমাকে যদি বলি আচ্ছা একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5। এখন 5 একক বিশিষ্ট বৃত্ত তো অনেক জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, তুমি কেমন চিনাবা? তোমার আরেকটা জিনিস লাগবে। মেইন সেন্টার পয়েন্টটা লাগবে। হ্যাঁ তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে এই কেন্দ্র এবং ব্যাসার্ধ 5, তাইলে কিন্তু আর কোনো বৃত্ত নাই, একটাই বৃত্ত আছে। তার মানে তুমি এখানে বৃত্তকেও চিনাতে গেলে অ্যাটলিস্ট তোমার দুইটা জিনিস লাগবে। এটা কি বুঝতে পারছি? মানে চিনাইতে গেলে, মানে তুমি একটা মানুষকে চিনাতে গেলে তুমি অনেক কিছু বলো, তেমনি একটা বৃত্তকে চিনাতে গেলে অ্যাটলিস্ট দুইটা জিনিস লাগবে, তেমনি একটা সরলরেখাকে চিনাতে গেলে অ্যাটলিস্ট
দুটো জিনিস লাগবে। যেমন এখানে তুমি দুইটা বিন্দু বলে দিলেও হবে, তুমি একটা বিন্দু আর একটা দিক বলে দিলেও হবে। এটা কি বুঝতে পারছি? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এখানে কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হচ্ছে আমি তোমাদের একটা কথা বলতেছি, সেটা হচ্ছে বারবার বলতেছি তুমি একটা সরল রেখাকে চিনাবা, মানে একটা সরল রেখা এটাকে আমি চিনাবো। চিনানোর জন্য কি করতেছি, আমি ধরো এখানে একটা কার্টেসিয়ান তল আছে, এখানে আমি বলে দিলাম আচ্ছা এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে যায় এবং এটা একটা দিক লাগবে। আমি ধরো একটা ফার্স্টে চিন্তা করি একটা বিন্দু দেওয়া আছে আর 2 নাম্বার হচ্ছে একটা দিক দেওয়া আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি দিক বিন্দু তো বলে দেওয়া সোজা, আমি ধরো বিন্দু বলে দিলাম 1,2। এখন প্রশ্ন হচ্ছে দিক তুমি কাকে বলবা, মানে দিক মানে কার সাথে দিক, এটা তোমার একটা প্রশ্ন চলে আসে না? জি কার ভাই। সাথে? সো এইখানে আমাদের স্ট্যান্ডার্ডাইজটা করতে হবে, তুমি যার সাথে দিক বলে দাও না কেন, সাধারণত আমাদের দিক বলতে বোঝায় যে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে দিকটাকে আমরা সবসময় বলি সাধারণত, মানে পজিটিভ এক্স অক্ষের দিক, এটা সাধারণত সবাই বলে দেয়। আমি কথাটা বুঝতে পারছি? মানে তুমি এভাবে চিন্তা করো, আচ্ছা এটা হচ্ছে এ এবং এটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে ধরো 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই সরলরেখাটা ফিক্স হয়ে গেল না? এই কথাটা বুঝতে পারছি? তুমি যে অন্য কোনো দিক বলে দিলেও হবে, হবে না তা না, অন্য কোনো দিক বললে হবে, কিন্তু আমি আসলে আমরা গুরুত্ব দিব এই দিকটাকে, এই দিকটা সাধারণত সবাই বলে দেয়। জি ভাই বুঝতে পারছি। এই কথাটা বুঝছো? তার মানে আমার এখানে দুইটা জিনিস দেওয়া থাকা লাগবে, এক নাম্বার হচ্ছে আমার বিন্দু আর 2 নাম্বার হচ্ছে দিক। এখন আমরা সাধারণত দিক বলতে বুঝাবো, মানে সাধারণত ম্যাথে যদি কিছু না বলে তাহলে দিক বলতে এক্স অক্ষের পজিটিভ এক্স অক্ষ, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে দিকটা সেটা আমি নিব। এটা বলা আসলে অনেক সুবিধা আছে, এটার একটা ব্যাখ্যা আছে, আমি একটু পরে বলতেছি। তার মানে ব্যাপারটা বুঝছো, মানে আমার এই সরলরেখাটা চিনাতে গেলে আমার দুটো জিনিস লাগবে, অ্যাটলিস্ট দুটো জিনিস লাগবে। তার মধ্যে আমি এখানে বলতেছি একটা বিন্দু একটা দিক। এখন আমরা দিক বলতে সাধারণত বুঝাই যে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে দিক। এটা করার একটা সুবিধা আছে। তোমরা একটা বাচ্চাকালে একটা শব্দ পড়ছিলা, মনে আছে? ঢাল। এটা পড়ছিলা কিন্তু আমি আসলে জানি না কতটুকু বুঝে পড়ছিলা। ঢাল জিনিসটা কি কেউ বলতে পারবা? মানে ম্যাথমেটিক্যালি ঢাল জিনিসটা কি? করিডোর অন্তর্ভাগ বুঝ। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন চিন্তা করে এই কথাটার নাম তাহলে ঢাল কেন হইলো বা স্লোপ কেন হইলো? এই কথাটার মানে স্লোপ আসলে ওইখান থেকে কেন আসলে এটা কথা একটু ব্যাখ্যা করি। তোমাকে ধরো বললাম যে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এটা হচ্ছে তোমার ভূমি। এখন তুমি দেখলা যে এখানে তোমার দুইটা রাস্তা আছে, একটা রাস্তা এরকম করে উঠে গেছে আর তুমি সেম এক জায়গায় দাঁড়ায় দেখলা যে আরেকটা রাস্তা আসলে এরকম করে উঠে গেছে। এখন বলো তো কোন রাস্তাটা বেশি খাড়া? কমন সেন্স বলে এই রাস্তাটা অনেক বেশি খাড়া না, মানে এটা আমার বেশি খাড়া, জি ভাই। জি এটা হচ্ছে এটা খাড়া জি বেশি। ভাই। এই কথাটাকে আমরা বলি না যে, আমরা এই কথাটা এইভাবে বলতে পারো। তোমার এটাকে উল্টা করে চিন্তা করো, ধরো তুমি এখানে বললা যে এখানে তুমি দাঁড়ায় আছো, এখন তুমি এখানে দাঁড়াইছো এরকম করে দুইটা আছে, এখানে একটা আছে আবার ধরো এরকম একটা জায়গা আছে, এটা হচ্ছে তোমার এরকম একটা আছে। তো এখন বলো তো এর মধ্যে কোনটা ঢালু বেশি? এটা ঢালু না, তুমি এখান দ্বারা স্লিপ করে পড়ে যাবে তাড়াতাড়ি। এখানে এটা অতটা ঢালু না। এই ঢালু বা এই স্লোপ থেকে আসলে ঢাল কথাটা আসছে। এই কথাটা কি বুঝতে পারছি? মানে একটা জিনিস কতটুকু ঢালু বা একটা জিনিস কতটুকু খাড়া, এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা আসলে ঢাল কথাটা ব্যবহার করি। এটা কি বুঝাতে পারছি? মানে ঢাল শব্দটার মানে হচ্ছে একটা রেখা কতটুকু খাড়া হবে অথবা একটা রেখা কতটুকু ঢাল হবে, মানে ঢালু হবে, এই কথাটা বোঝানোর জন্য বোঝাতে পারছি। এখন চিন্তা করো, মনে মনে চিন্তা করো, এখানে হাঁটার কথা চিন্তা করো। আমি যদি এখানে উপর দিকে উঠতে চাই তাহলে এখানে আমার কষ্ট করে ঢাল বাই উপরের দিকে উঠতে হবে না, আর এখন একা একা ধুম করে নিচে নামবা না। আমি কথাটা বুঝতে পারছি? মানে ঢাল মানে হচ্ছে বস্তুটা কতটুকু খাড়া, কতটুকু স্টিপ, মানে কতটুকু খাড়া, এই কথাটা বোঝাতে পারতেছি, এই কথাটা বোঝাতে যাচ্ছে। এখন চিন্তা করো, এইখানে তুমি যদি দাঁড়ায় থাকো তুমি ধুম করে একাই পড়ে যাবে না, আর তোমার কোনো এক্সট্রা বল প্রয়োগ করা লাগবে না। মানে এখানে যেমন কষ্ট করে উপরে ওঠা লাগতেছিল, আর এখানে তুমি একা একা নিচে পড়ে যাবা। এই জন্য এই ঢালটাকে আমরা বলতেছি নেগেটিভ ঢাল, মানে এটা একা একা ধাম করে নিচের দিকে পড়ে যাবা, একা একা পড়ে যাবা। আর এখানে তোমাকে কষ্ট করে শক্ত হয়ে উপরে উঠতে হবে, মানে এটাকে আমরা বলতেছি পজিটিভ ঢাল। এই কথা কি বুঝছো? নেগেটিভ ঢাল আর পজিটিভ ঢালের ব্যাপারটা কি বোঝা জি গেছে? ভাই। এখন কথা হচ্ছে তুমি চিন্তা করো, এখন ধরো এখানে এখানে দুইটা পয়েন্ট আছে, এরকম একটা পয়েন্ট আর এরকম একটা পয়েন্ট, এইটাও পজিটিভ ঢাল, এইটাও পজিটিভ ঢাল। এখন আমাকে বলতে পারবা যে কোন ঢালটা বেশি ঢালু, মানে কোনটা বেশি ঢালু কেমনে বুঝবা? তুমি চোখে দেখে বুঝতে পারো সেটা বেশি ঢালু, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি কেমনে বুঝাবা? মানে এটা তুমি কাউকে কেমনে বুঝাবা? এটা আমার কথাটা কি বুঝতে পারছি? মানে দেখো এইটাও ঢালু, এটাও ঢালু, এটাও পজিটিভ ঢাল, এটাও পজিটিভ ঢাল। অথবা তুমি অন্যভাবে চিন্তা করো, এটাও নেগেটিভ ঢাল, আবার ধরো এটাও নেগেটিভ ঢাল, কিন্তু দুইটার মধ্যে কোনটা বেশি পজিটিভ কোনটা বেশি নেগেটিভ, এই কথাটা বোঝানোর জন্য একটা উপায় লাগবে না? এখন চিন্তা করো, এই কথাটা আমি এভাবে বলতে পারি না। দেখো তো, ধরো এখানে একটা পয়েন্ট আছে, তুমি এইখানে ধরো 1 মিটার যেতে চাচ্ছ,
1 মিটার যেতে যাচ্ছ, তাহলে আমার উঠতে হবে কতটুকু, একটুখানি একটুখানি উঠতে হবে। দেখো তো এই সেম দূরত্ব যদি 1 মিটার যাও তাহলে এখানে অনেক বেশি উপরে উঠতে হবে না? এই কথাটা কি জি বুঝছো? ভাই। মানে দেখো এখানে সেম পরিমাণ হরাইজন্টাল মুভমেন্টের জন্য ভার্টিক্যাল মুভমেন্টটা অনেক বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে না, কিন্তু এখানে সেম পরিমাণ যদি মুভ করতে চাও তাহলে উপর দিকে অনেক বেশি উঠতে হচ্ছে, তার মানে এর ঢাল বেশি। তার মানে আমি বলতে চাচ্ছি সেম হরাইজন্টালের জন্য, হরাইজন্টাল ভার্টিক্যাল বুঝো না, মানে আনুভূমিক, বাংলা যেটাকে বলে অ্যাকচুয়ালি আনুভূমিক, মানে ভূমির সাথে সেম আনুভূমিকের জন্য তোমার যেটাতে ওয়াই বেশি, মানে যেটা উপর দিকে বেশি উঠতে হচ্ছে সেটাকে আমরা, মানে সেটাকে আমরা বলতেছি যে কি বলে সেটা বেশি ঢালু। মানে ধরো আমি তোমাকে বললাম যে এখানে সেম পরিমাণ মানে 1 মিটার এখানেও আছে, কিন্তু দেখো আমি 1 মিটার ডানে গেলাম, 1 মিটার পাশাপাশি গেলাম, যাওয়ার জন্য উপরে যেটা বেশি উঠতে হবে তার ঢাল বেশি। এই কথাটা কি বুঝতে পারছি? জি ভাই। তার মানে আমি বলতে চাচ্ছি যে ঢাল বেশি কার, ঢাল বেশি কার হবে, যেটার এক্স বরাবর সেম যাওয়ার জন্য ওয়াইটা বেশি উঠতে হবে সেটা ঢাল বেশি। আবার ধরো সেম এক্স যাইতে গেলে আমার ধরো একটুখানি উপরে উঠতেছে, তাহলে এটা ঢাল কম। তাহলে বুঝতে পারছো জিনিসটা? তার মানে আমি এটাকে এইভাবে মেজার করবো। চিন্তা করো, আমি যদি এবার চিন্তা করি যে আচ্ছা, এইবার চিন্তা করতে পারি যে এইভাবে চিন্তা করো, এইটা ধরো একটা সরলরেখা আছে, এইখানে ধরো আমি এক্স, এই এই আনুভূমিকটাকে আমি এক্স অক্ষ বলতে পারি না, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে আমি এক্স অক্ষে আমি একক দূরত্ব গেলাম, ধরো একক দূরত্ব 1 মিটার গেলাম, তাহলে ওয়াই মিটার যতটুকু আমাকে উঠতে হবে সেটাই হচ্ছে তার ঢাল। আর আমি ঢালকে ডিফাইন করতে পারি না এরকম ভাবে যে এক্স অক্ষে একক দূরত্ব যাইতে, একক দূরত্ব যাইতে ওয়াই যতটুকু উঠতে হবে, ওয়াই যতটুকু উঠতে হবে, এই কথাটা কি বুঝছো? সেটা হচ্ছে আমার ঢাল। আমার এই কথাটা বোঝা গেছে যে এক্স অক্ষের একক দূরত্বে যাইতে ওয়াই যতটুকু করতে হবে সেটা হচ্ছে ঢাল। এখন চিন্তা করো এই দুটা রেখার মধ্যে কম্পেয়ার করো, যে এখানে আমি এক্স অক্ষে একক 1 মিটার যাইতে গেলে আমার ওয়াই অনেক বেশি উঠতে হচ্ছে, তার মানে এটা ঢাল বেশি। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা এবার চিন্তা করো, তাহলে তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলা যে ঢাল মানে হচ্ছে রাইজ ওভার রান, এরকম একটা শব্দ পড়ছিলা? এটা মনে হয় তোমরা পড়ছিলা, জি ভাই। রাইজ ওভার রান। এখন এই কথাটা এইভাবে বলে, দেখো আমি যখন এই বরাবর যাচ্ছি, এই বরাবর দূরত্বটাকে আমি বলতেছি কতটুকু দৌড়াইছি বা কতটুকু হাঁটছি, মানে আনুভূমিক কতটুকু হাঁটছি, এটাকে আমরা বলতেছি হাঁটা বা রাইজ, মানে রান মানে দৌড়াচ্ছি, ধরো একটা জায়গায় করতেছি, একটু কতটুকু গেছি, আর আমি এখানে কি কতটুকু উপরে উঠছি, এটাকে বলতেছে রাইজ। তার মানে আমি বলতে যাচ্ছি দেখো 1 মিটার হাঁটার জন্য আমি কতটুকু উপরে উঠছি, এই জিনিসটার নাম হচ্ছে ঢাল। এটা কি বুঝতে পারছি? মানে 1 মিটার হাঁটার জন্য কতটুকু, 1 মিটার রান করার জন্য কতটুকু উপরে উঠছি সেটাকে আমি বলছি ঢাল। এখন আমি যদি উপরে বেশি উঠি, যেমন দেখো এই কেসে 1 মিটার হাঁটার জন্য একটুখানি উপরে উঠছি, আবার এই কেসে চিন্তা করো 1 মিটার হাঁটার জন্য অনেকখানি উপরে উঠছি, তার মানে এর ঢাল বেশি। এটা কি বুঝতে পারছি? তাহলে ঢাল মানে যে রাইজ ওভার রান, এটা কেন হইলো এটা কি বুঝছো? মানে এটাকে কোয়ান্টিফাই করা যায়, মানে যদি আমার রাইজ বেশি হয় তার মানে আমার ঢাল বেশি, আর যদি রাইজ কম হয় তাহলে আমার ঢাল কম। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমাকে বলো, ধরো এখানে এবার তোমরা যেটা বলছিলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই আসি। ধরো এখানে একটা বিন্দু আছে x1 y1, আর এখানে তোমার আরেকটা বিন্দু আছে x2 y2। এখন এইখানে আমি ঢাল কিভাবে বের করতে পারি? ঢাল মানে কি, আমি বলছিলাম যে একক দূরত্ব এক্স মিটারে যাওয়ার জন্য, মানে এক্স এ একক দূরত্ব যাওয়ার জন্য, একক যাওয়ার জন্য, মানে এদিকে 1 মিটার যাওয়ার জন্য আমার উপর দিকে কতটুকু উঠতে হবে সেটাই ঢাল না? তা চিন্তা করো আমি এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠতেছি, আমার এক্স এ কতটুকু যাইতে হয়েছে, এখানে x1 ছিল, আমার এখানে কতটুকু উঠতে হয়েছে দেখো তো, আমার এখানে কতটুকু করছে, এখানে এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার x2, তাহলে আমি কতটুকু সরছি, মানে আমার রান কতটুকু, আমার রান হচ্ছে তোমার x2 মাইনাস x1, তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি না ডেল এক্স। এটা কি বোঝা গেছে? দেখো তার মানে আমি এখন উপরের দিকে আমি কতটুকু করছি, রাইজ করছি কতটুকু, আমার রাইজ হচ্ছে তোমার এখানে ছিল y1, আমি উপরে উঠছি y2, তার মানে আমার রাইজ হচ্ছে তোমার y2 মাইনাস y1। এটা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার ডেল y। তাহলে আমি তোমাদের কি বলছিলাম যে এক্স অক্ষে 1 মিটার যেতে গেলে যতটুকু উঠতে হবে সেটার নাম হচ্ছিল আমার ঢাল। তার মানে দেখো আমি এভাবে বলতে পারি না ডেল এক্স যাওয়ার জন্য আমার উঠতে হয়েছে কতটুকু, ডেল y, তাহলে একক যেতে গেলে আমার কতটুকু উঠতে হবে, ডেল y বাই ডেল এক্স। এটা কি বোঝা গেছে? এটাকে আমরা নাম দিয়েছিলাম ঢাল, জি ভাই। তাই না? অথবা এটাকে আমি বলতে পারি যে রাইজ ওভার রান, মানে আমি কতটুকু উপরে উঠছি ডিভাইড বাই কতটুকু দৌড়াইছি, মানে আনুভূমিক যাওয়ার জন্য আমি কতটুকু গেছি। এটা কি ক্লিয়ার? এই রাইজ ওভার রান ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই বলছেন।
এখন কথা হচ্ছে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই ঢালুর ব্যাপারটা বুঝলাম, ঢাল ব্যাপারটা বুঝলাম, রাইজ ওভার রান বুঝলাম, ডেল ওয়াই বাই ডেল এক্স সবই বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এর সাথে সরল রেখার সম্পর্কটা কোথায়? তোমাদের একটা কথা বলতেছিলাম মনে আছে যে একটা সরল রেখাকে চিনাইতে গেলে আমার কি কি লাগে? একটা সরল রেখাকে চিনাইতে গেলে আমার বলতে হয় যে এই সরল রেখাটা এখান থেকে শুরু হয়েছে এবং একটা দিক লাগে, রাইট? মানে আমার জি। 1 নাম্বার লাগে একটা বিন্দু এ বিন্দু, আর 2 নাম্বার লাগে হচ্ছে আমার একটা দিক। এখন কথা হচ্ছে তোমাদের বলছিলাম দিক মানে বোঝাবে পজিটিভ এক্স অ্যাক্সিসে যে দিকটা থাকবে সেটা। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি ধরো তোমাকে বললাম যে পজিটিভ এক্স অক্ষের সাথে সে থিটা ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আমাকে একটা জিনিস বলো, পজিটিভ এক্সের থিটা ডিগ্রি কোণ যদি তৈরি করে থাকে, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার x1, y1, ভালো করে বুঝো, আর এইখানে আরেকটা বিন্দু আছে যেটার নাম ধরো x2, y2। এখন এইখান থেকে রাইজ ওভার রান স্লোপ কত হয় বের করো তো। রাইজ ওভার রান স্লোপ মানে কি? এটা হচ্ছে তোমার x1, সরি এটা হচ্ছে তোমার x1 y1, আর এটা হচ্ছে তোমার b, এটা হচ্ছে তোমার x2, y2। আচ্ছা এইখান থেকে যদি আমি রাইজ ওভার রান স্লোপ বের করতে চাই তাহলে এরকম আসে না? দেখো তো, তাহলে আমার ঢাল জিনিসটা কত আসে? ঢাল আসতেছে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন একটা মজার জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটু কষ্ট করে তাকাই, তাহলে একটু ভালো করে তাকায় দেখো তো, আমি ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এই বিখ্যাত বি ছিল, তাহলে আমার ঢালের ডেফিনেশন কি ছিল? ঢালের ডেফিনেশন ছিল এইখানে ডেল এক্স যতটুক যাবো আর ডেল ওয়াই যতটুক যাবো সেটা ভাগ করবো, মানে ডেল এক্স আর ডেল ওয়াই ভাগ করবো। এখন আমাকে একটা কথা বলো, এই কোণটা যদি থিটা হয়ে থাকে, এই কোণটাও থিটা না? কারণ এটা যেহেতু আনুভূমিক সেম। এটা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে আমাকে একটা কথা বলো তো, এই যে আমরা বের করলাম না ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমি ট্যান থেটা লিখতে পারি না? কেন? কারণ এটা যদি থেটা হয় তাহলে ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এই যেটা, এটা হচ্ছে আমার লম্ব, এই যেটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার ডেল ওয়াই, আর ভূমি হচ্ছে কত? ডেল এক্স। তার মানে আমি ঢাল যে কথা সেটা হচ্ছে রাইজ ওভার রান ঢাল, এটাকে আমি আবার ট্যান থেটাও লিখতে পারি। তার মানে একই ঢাল দিয়ে আমি ঢাল দিয়ে আসলে দিক প্রকাশ করে ফেলতে পারবো। এই কথাটা কি বুঝাতে পারছি? মানে তোমাকে যদি বলা থাকে আচ্ছা একটা সরলরেখা 1,2 বিন্দু দিয়ে যায় এবং সেটা ঢাল হচ্ছে 2, তার মানে হচ্ছে এই সরলরেখা কি বলে, এই সরলরেখা 1,2 বিন্দু দিয়ে যাবে এবং এটা এক্স অক্ষের সাথে একটা দিক তৈরি করবে। দিকটা কেমনে বের করবা? এই জিনিসটা থেকে বের করবা। এটা কি বোঝা গেছে? এই কথাটা কি বুঝছো? এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা না বুঝে থাকলে কোনো কিছু না বুঝলে একটু প্রশ্ন করো, কিন্তু এটা ভালো করে বুঝতে হবে। এটা কি বুঝতে পারছো? মানে আমার ঢাল বলা যে কথা, দিক বলা সেম কথা। ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। টেন থিটা বলবে, টেন থিটা বুঝি না, আবার বলো। কিছু বসলো না কেন? বুঝি না, আবার বলো। টেন থিটা বলার কারণ কি? আচ্ছা আমি আবার বলতেছি, দেখো তোমাদের আমি আবার ক্লিয়ার করি জিনিসটাকে। সেটা হচ্ছে তোমার এখানে ধরো একটা সরল রেখা আছে, এই পয়েন্টটা হচ্ছে x1, আর এই পয়েন্টটা হচ্ছে x1 y1, আর এই পয়েন্টটা হচ্ছে x2 y2। ভালো করে বুঝো, আমি তোমাদের একটু আগে ঢাল পড়ায় আসছি, রাইট? ঢালের ডেফিনেশন কি ছিল? আমি এখান থেকে ঢাল বের করতে পারি কিভাবে? ঢাল হচ্ছে তোমার রাইজ ওভার রান, রাইজ ডিভাইডেড বাই রান, মানে কটটুক দৌড়াইছে আর কটটুক উপরে উঠছি। তাহলে এখানে চিন্তা করো, আমি যদি আনুভূমিক ভাবে যাই, আনুভূমিক মানে কি? এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে যাই, তাহলে আমার কটটুক সরছি, ডেল এক্স পরিমাণ সরছি, আর ওয়াই অক্ষের দিকে উঠলে কটটুক উঠছি, ডেল ওয়াই পরিমাণ উঠছি, তাই তো? তাহলে ঢালের ডেফিনেশন হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। ঢালকে তুমি এভাবে বলতে পারো, সমস্যা নাই, কিন্তু মনে মনে এইভাবে চিন্তা করো, এই রেখাটা যদি আমি বাড়ায় দেই তাহলে এটা এখানে থেটা কোণ তৈরি করছে, রাইট? এটা এক্স অক্ষের দিকে গেছি, তাহলে এটাও এক্স অক্ষের দিকে গেছে, তাহলে এটা থেটা হবে না? জি ভাই। এবার আমাকে বলো তো, এটা যদি থেটা হয়, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে লম্ব, তাহলে আমাকে বলো ট্যান থেটার ভ্যালু কত? ট্যান থেটার ভ্যালু হচ্ছে তোমার এই যে লম্ব, এটা লম্ব কোনটা? ডেল ওয়াই, আর ভূমি কোনটা? ডেল এক্স। x1 y1। হ্যাঁ মানে ডেল এক্স, মানে এটাকে আমি ট্যান থেটাও লিখতে পারি না? মানে আমি যেটা বলতে যাচ্ছি, ঢাল যে কথা সেটা হচ্ছে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স, আবার এটাকে আমি ট্যান থেটাও বলতে পারি। ট্যান থেটাই থেটার পরিচয় কি? থেটার পরিচয় হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে। তাহলে এটা দিয়ে আমার দিক বোঝাচ্ছে না? মানে ঢাল মানে দিক আর দিক মানে ঢাল। এই কথাটা কি বোঝা গেছে? জি ভাই, মানে তোমার ঢাল দিয়ে দিলে তুমি আসলে দিক বের করে ফেলতে পারবে না। তাহলে একটা সরল রেখার আমি যদি একটা বিন্দু দিয়ে দেই আর একটা দিক দিয়ে দেই, দিক মানে কি? ঢাল দিয়ে দেই, তাহলে আসলে সরল রেখাটা বের করা যাবে। আমি কি কথাটা বুঝতে পারছি? জি ভাই বুঝছি।
আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আজকের অ্যাকচুয়ালি লাস্ট জিনিস, এটা আমি লাস্ট একটা দেখাবো তারপরে শেষ। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা একটু আগে দেখছিলাম সেটা হচ্ছে যে সঞ্চার পথ দেখছিলাম, সঞ্চার পথে বলছিলাম কি একটা বিন্দু মানে চলে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের বলছিলাম যে একটা সরল রেখাকে বুঝাতে গেলে আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে বিন্দু লাগে এ, ধরো x1, y1 লাগে, আর একটা দিক লাগে, তাই না? মানে এক নাম্বার হচ্ছে বিন্দু লাগে, আমি এখানে বিন্দু বলে দিছি এ, x1, y1, আর দুই নাম্বার লাগে একটা দিক, তাই তো? এখন আমি তোমাদের বলছি দিক মানে হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণ। আর এটাকে কিভাবে লেখা যায়? এই কোণটা যদি থিটা হয় তাহলে আমি আসলে ঢাল বলে দিলেই থিটাটা বের করতে পারবো। কেন? ঢাল মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, আবার এটা মানে ট্যান থিটাও বলা যায়, তাই তো? মানে দিক বলে দেওয়া, ট্যান থিটা বলে দেওয়া, ঢাল বলে দেওয়া একই কথা। এটা কি বুঝছো? জি ভাইয়া। এখন কথা হচ্ছে ধরো, এখন তোমাকে বলে দিলাম একটা সরলরেখার একটা বিন্দু এ দেওয়া আছে x1, একটা সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে x1, y1, এবং তার ঢাল দেওয়া আছে m। এটা একটু খেয়াল রাখবে, ঢালকে সাধারণত m দিয়ে প্রকাশ করবে, ঠিক আছে? এটাকে চাল পড়ো না, আমি আসলে আমার ঢ লেখাটা খুবই বাজে। এটা হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে m। মানে এই ঢাল দেওয়া আছে m, মানে তোমাকে কি দেওয়া আছে? একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে, আর ঢাল দেওয়া থাকা যে কথা, দিক দেওয়া থাকা একই কথা, তার মানে সরলরেখাটা সমীকরণ বের করা যাবে, রাইট? তাহলে তোমাদের কি বলছিলাম, এইটা হচ্ছে আমার শর্ত, এটা কি বুঝতেছো? শর্তের মধ্যে আমার এই বিন্দু দেওয়া আছে আর দিক দেওয়া আছে, তাহলে বলো তো সঞ্চাপথের সমীকরণ কেমনে বের করবা? তোমাদের কি বলছিলাম সঞ্চাপথের সমীকরণ বের করার সিস্টেম কি? সঞ্চাপথের সমীকরণ হচ্ছে পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু ধরে নিতে হয়। এখন ধরো আমি এখানে পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু ধরে নিলাম, এক্স কমা ওয়াই। এখন এটা হচ্ছে দেওয়া আছে, শর্ত কি ছিল? শর্ত বলছে ঢাল সমান হইতে হবে এম, ঠিক আছে? এখন খেয়াল করো, ঢাল এম হওয়া মানে কি? দেখো তো এখানে তোমার দুইটা বিন্দু পেয়ে গেছো না? দুইটা বিন্দু পেলে ঢাল কেমনে বের করে? এই এক্স এ কতটুকু চেঞ্জ হয়েছে, ওয়াই এ কতটুকু চেঞ্জ হয়েছে, তাই না? এখন বলো তো এই এ পি, সরি এ বি না, এ পি এর ঢাল কত? আবার চাল হয়ে গেছে। ঢাল এ পি এর ঢাল হচ্ছে তোমার, আমরা এটা পড়ছিলাম না, ডেল ওয়াই বাই ডেল এক্স। মানে আমার এই বরাবর কতটুকু চেঞ্জ হয়েছে আর উপর দিকে কতটুকু চেঞ্জ হয়েছে, এটা কি বোঝা গেছে? তাহলে এপি এর ঢাল কত দেওয়া বের করবো আমি কত? এখানে পি বিন্দুটা কত, এক্স কমা ওয়াই, তাহলে পি আমি এপি এর ঢাল বের করার সময় ডেল ওয়াই বের করবো। ডেল ওয়াই কত? ওয়াই আগে ছিল 1 থেকে ওয়াই হয়ে গেছে, সরি y1 থেকে ওয়াই হয়ে গেছে, তার মানে ডেল ওয়াই হচ্ছে এটা, এটা কি বুঝছো? আর ডেল এক্স কত? ডেল এক্স হচ্ছে তোমার x1 থেকে এটা হয়ে গেছে, মানে x মাইনাস x1। এটা কি বোঝা গেছে? এটা না বুঝে থাকলে, এটা না বুঝে থাকলে প্রশ্ন করো। হ্যাঁ, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি কেটে গেছে? ভাইয়া মাঝখান দিয়ে কাটে জি ভাই। গেছিল। আচ্ছা একটু, এখন কি মোটামুটি পরিষ্কার শোনা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। আচ্ছা তাহলে এই কথাটা কি বুঝছো যে ডেল ওয়াই মানে কেন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হইলো, আর ডেল এক্স মানে কেন এক্স মাইনাস এক্স ওয়ান হইলো? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমাকে এপির একটা ঢাল কথা বলছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন ডেল ওয়াই বাই ডেল এক্স আমি তাহলে বের করে ফেলি। ডেল ওয়াই হচ্ছে তোমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি বোঝা গেছে? কিন্তু তোমাকে ঢাল অলরেডি দেওয়া আছে না, ঢালের মান কত দেওয়া আছে? এম। এটা কি বুঝছো? ঢালের মান যদি এম দেওয়া থাকে তাহলে আমার এই জিনিসটার মান তো অলরেডি দেওয়াই আছে, এই জিনিসটার মান হচ্ছে এম। তাহলে আমি বলতে পারি না এরকম, দেখো তো, এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা বুঝছো না? দেখো এখানে আমার এম দেওয়া আছে, এক্স ওয়ান দেওয়া আছে, ওয়াই ওয়ান দেওয়া আছে, তাহলে আমার বাকি থাকলো কি? এক্স আর ওয়াই এর সমীকরণ দরকার, তাহলে এখান থেকে এক্স ওয়াই বের করে ফেলো। তাহলে আমি এটা লিখতে পারি কিনা দেখো তো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এইটা কি বোঝা গেছে? হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে এখানে x1 y1 দিলেন, তো এখানে ভাই x2 y2 দিলেন না কেন? ডাইরেক্ট y আর x দিলেন। হ্যাঁ সে আমি তোমার আবার বলতেছি, একটা বিন্দুকে চিনানোর অনেকগুলো ওয়ে আছে। আমরা এখন শিখতেছি যে যদি একটা বিন্দু আর একটা দিক দেওয়া থাকে তাহলে সমীকরণ কিভাবে বের করতে হয়। পরে আরেকবার দেখাবো যে যখন যখন এটা দেখাবো যে একটা দুইটা বিন্দু দেওয়া থাকলে কি করতে হয়, সেটা তোমাকে দেখবা। এটা কি বোঝা গেছে? মানে এখানে আমি মানে এটা হচ্ছে, দেখো আমি যদি তোমাকে বলি যে একটা সরল রেখার এক নাম্বার x1, y1 দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা গিভেন,
আর ঢাল গিভেন। জি ভাই। এইটা যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ এটা হবে। এটা কি বুঝছো? মানে ঢাল জি ভাই, এবং এটা- বিন্দু দেওয়া থাকলে সমীকরণ এটা হবে। এটা কিন্তু মনে রাখবা, তোমাদের এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। মানে একটা রেখা, একটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর ঢাল দেওয়া আছে m, তাহলে তোমাকে এটা মানে এটা মনে রাখতে হবে। এটা তোমাকে মানে এই মানে প্রমাণ টমান ভুলে যাও, ঠিক আছে, বাট ভুলে যাও ঠিক না, মানে ভুলে প্রমাণ দেখাইলাম এই কারণেই। এটা কি বুঝছো? তাহলে সঞ্চার পথের আইডিয়া থেকে এটা আসলো না যে তোমাকে যদি বলা থাকে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম যে আচ্ছা 1,2 বিন্দুগামী 1,2 বিন্দুগামী এবং এটা ঢাল হচ্ছে 4, তাহলে সরল রেখার সমীকরণ কত? এখন একটু খেয়াল করো, আমি আগের স্লাইডে কি পড়ছিলাম? আগের স্লাইডে পড়ছিলাম এরকম যে x1 y1 দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে, তো সমীকরণটা কি আসতেছিল? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, তাই না? তাহলে এখানে দেখো আমার Yeah. তাহলে আমার এখানে দেখো, এখানে আমার কি দেওয়া আছে? এখানে আমার মানে এখানে আমার x1 y1 কত দেওয়া আছে? 1,2। আর ঢাল কত দেওয়া আছে? ঢাল m সমান কত দেওয়া আছে? 4। তাহলে সমীকরণ কত হবে একবারে বলে দাও। y মাইনাস y1, y1 কত এখানে? y মাইনাস y1 হচ্ছে তোমার 2 ইকুয়ালস টু m কত? 4 ইন্টু x মাইনাস x1 কত? 1। শেষ। এটা কি বুঝছো? তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু 4x মাইনাস 4, তারপর সাজায় লেখো, মানে 4x আর এটা এই পাশে গেলে মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0, সরি প্লাস 2 না মাইনাস 2 হবে। এটা কি বুঝছো? মানে তোমাদের আসলে এই ফরম্যাটগুলো মনে রাখতে হবে, তোমাদের এই ফরম্যাটগুলো মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, তোমাদের এখানে অনেকগুলো ফরম্যাট পড়বা, কিন্তু আমি বেসিক্যালি এই জি ভাই, টেনে ছিল এটা। এটা টেনে থাকার কথা। এখন এই ফরম্যাটগুলো মনে রাখতে হবে। আমি এই জিনিসটা দেখাইলাম এই কারণে তোমরা আসলে র্যান্ডমলি মুখস্থ করো, কিন্তু আমি আবার বলতে যাচ্ছি যে র্যান্ডমলি মুখস্থ না করার চেষ্টা করবা। জিনিসটা কেন আসলো, কিভাবে আসলো, এটা একটু বোঝার চেষ্টা করলে তাহলে তুমি যদি ভুলেও যাও কোনো কারণে একা একা বের করে নিতে পারবা। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে র্যান্ডমলি মুখস্থ করলে আসলে তুমি কিছু বুঝবাও না, মজাও পাবে না। তার চেয়ে তুমি এটা তো বুঝলা যে একটা সরলরেখাকে বোঝাতে গেলে আমার দুইটা জিনিস লাগে, বিন্দু আর দিক। এখন বিন্দু তো দিয়ে দিছি, দিক আসলে দেওয়া যে কথা, ঢাল দেওয়া একই কথা, এই জন্য আমি বিন্দু আর ঢাল দিয়ে দিলাম। আর বিন্দু আর ঢাল যদি দিয়ে দেই তাহলে আমার সরলরেখা সমীকরণ বের কোনো ব্যাপার না। এটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আজকে আরেকটা লাস্ট জিনিস দেখায় এখনই ছেড়ে দিব। মানে তোমাদের বারবার বলতেছি যে এই ফরম্যাটগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এই ফরম্যাটগুলো তুমি আসলে বিভিন্ন টাইপের ম্যাথে কাজে লাগাবা, এই কারণে তোমার এই ফরম্যাটগুলো অনেক বেশি করে মনে রাখতে হবে। লাস্ট তুমি যেটা প্রশ্ন করলা, আমি আরেকটা জিনিস দেওয়া থাকে, এবার দুইটা জিনিস দেওয়া থাকতে হয় না। আমি ধরো তোমাকে আগের বারে কি দিছিলাম, বিন্দু আর দিক। এবার আমি ধরো বিন্দু দিয়ে দিলাম একটা, এটা হচ্ছে তোমার x1, y1, আর 2 নাম্বার দেওয়া থাকলো আরেকটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে। যদি তোমার এরকম কেস থাকে যে দুইটা বিন্দু দেওয়া আছে, তখন কিভাবে সমীকরণ বের করবা? সিস্টেম হচ্ছে, দেখো আগের মতো করি। আগের মতো করলে সিস্টেম কি, x1, y1, আর আগের আরেকটা বিন্দু দেওয়া আছে কত, x2, y2। এখন খেয়াল করো, আমি তো অলরেডি একটা ফরম্যাট শিখে ফেলছি, তাই না? আমার আগে একটা ফরম্যাট শিখছিলাম। কি ফরম্যাট শিখছিলাম? আগে একটা ফরম্যাট শিখছিলাম, যদি আমার একটা বিন্দু x1, y1 দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে, ঢাল ইকুয়ালস টু m দেওয়া থাকে, তাহলে আমি সমীকরণটা একবারে বলে দিতে পারবো y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, তাই না? তাহলে এইখানে তো আমার ঢাল দেওয়া নাই, একটা বিন্দু দেওয়া আছে, তাহলে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি ঢালটা বের করি। আমি কথাটা বুঝছি? দেখো এই ফরম্যাটটা আমার মনে আছে, এই ফরম্যাটটা আমি মুখস্থ রাখছি বা কোনো কারণে বের করছি। এবার দেখো আমি এখানে হ্যাঁ, কথা একটু কাটে কেটে আসতেছে। আচ্ছা, কথা যদি কেটে আসে, এখন কি ক্লিয়ার আসতেছে একটু? হালকা এখনো কাটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো, যদি ঠিক হয় তাহলে আমি এটা দেখায় ছেড়ে দিই। এখন কি বোঝা যাচ্ছে? জি ভাই, আচ্ছা, বাকিদের কি বোঝা যাচ্ছে? না বোঝা থাকলে বলো, তাহলে আমি শেষ করে দিই এখানে। জি ভাই যাচ্ছে। আচ্ছা, এটা কি বুঝছো? আমি ফরম্যাটটা জানি, কিন্তু আমার এখানে দেওয়া আছে কি, দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এক কাজ করি, একটা বিন্দু ধরে নিলাম x1, y1, এই ফরম্যাটের সাথে মিলাচ্ছি। দেখো এই ফরম্যাটে একটা বিন্দু দেওয়া আছে, আমি একটা বিন্দু ধরে নিলাম x1, y1। এই ফরম্যাটে ঢাল দেওয়া আছে, কিন্তু আমার এখানে তো ঢাল দেওয়া নাই। ঢাল আমি বের করি। ঢাল মানে কি, এই দুটা বিন্দু থেকে ঢাল কিভাবে বের করে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? কিছু শুনতে পাচ্ছি? হ্যালো, না ভাই আছে। হ্যাঁ আমি আসি তো। হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে না? না ভাই, মাঝখানে না চলে ভাই, আসছে। মাঝখানে লাগেন। আচ্ছা, মাঝখানে শোনা যায় নাই? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে থাকুক। আমি যাও, আমার কথা এখন কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে এটা শেষ করে দিই। জি ভাই যাচ্ছে। এই ফরম্যাটটা বুঝছো না? এই ফরম্যাটটা হচ্ছে তোমার একটা বিন্দু দেওয়া থাকবে আর একটা ঢাল দেওয়া থাকবে। এটা দেওয়া থাকলে আমার মুখস্থ আছে বা আমার মনে আছে যে এই ফরম্যাটটা দেওয়া থাকলে সমীকরণ এরকম হয়। এটা তো বুঝছো, রাইট? জি ভাই, বুঝছি। তাহলে আমি আমার এখানে কি, আমার এখানে দেখো এই ফরম্যাটের সাথে মিলানোর জন্য আমার দুইটা বিন্দু দেওয়া আছে। এখান থেকে আমি কি করতে পারি, একটা বিন্দু নিলাম x1, y1,
আর ঢালটা বের করতে পারি। তাহলে ঢালটা কত আসবে? ঢাল m ইকুয়ালস টু আসবে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? এখন দুইটা বিন্দু থাকলে ডেল ওয়াই মানে কি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে দেখো আমার এখন একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, তার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইন্টু ঢাল হচ্ছে তোমার m ইন্টু x মাইনাস x1। আমি m এর মান কত বের করলাম? এটা বের করছি m এর মান। তাহলে আলটিমেটলি কি আসবে? y মাইনাস y1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x1 মাইনাস x2। এটা কি x মাইনাস, এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন এটাকে একটু সুন্দর করে দেখো, সাজায় এভাবে লেখা যায় যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তারপরে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তোমরা কি এই ফর্মটা পড়ে আসছিলা? জি ভাই অবশ্যই। জি ভাই তাহলে এই ফর্মটা আসলে এইভাবে আসে বা এই কারণে আসে। এটা কি বোঝা গেছে? তাহলে আমি আজকে যেটা পড়াইলাম সেটা হচ্ছে সঞ্চার পথ পড়াইলাম। তাহলে আমি সঞ্চার পথ পড়াইলাম আর দুইটা ফর্ম দেখাইলাম, ঠিক আছে? তোমরা আপাতত সঞ্চার পথটা কমপ্লিট করো আর এই পর্যন্ত ঢাল কথাটা ক্লিয়ার কিনা এটা একটু ঠিক রাখো, ঠিক আছে? আচ্ছা জি ভাই তাহলে আজকে হ্যাঁ। হ্যাঁ বলো। হ্যাঁ আমি শুনতেছি, বলো। ভাই পরীক্ষা সূত্রের প্রমাণ আসে? আর সূত্রের প্রমাণ আসে না, ভাই, কিন্তু পরীক্ষায় কি এই যে সব সূত্র না সূত্রের প্রমাণ আসে না, কিন্তু কথা হচ্ছে আচ্ছা। তোমার আসলে এই ফরম্যাটগুলো যদি র্যান্ডমলি মুখস্থ রাখতে চাও অনেক সময় পেইনফুল লাগে। মানে আমাদের স্কুলের টিচাররা যেটা করে সেটা হচ্ছে ক্লাসে আসে, হ্যাঁ ক্লাসে আসে ফার্স্টে বলে যে হ্যাঁ একটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর একটা ঢাল দেওয়া আছে, এটা মানে এই ফরম্যাটটা জাস্ট খালি তোমাকে এইভাবে বলে দেবে যে এই কথাটা, মানে উপরে গুলো ঢেকে দেয়। ধরো তোমার উপরে নাই, উপরে গুলো কিছু নাই, খালি ঢেকে দিয়ে বলে যে কিছু মনে রাখা লাগবে না, এটা মুখস্থ করবে যে x1 y1 আর ঢাল হচ্ছে m দেওয়া আছে, তাহলে এটা সমান এটা। এখন তোমার কথা হচ্ছে তুমি যদি এইভাবে মুখস্থ করবা তাহলে তো আসলে পড়াশোনা করার কোনো মানে নেই, মানে তুমি তো জিনিসটা বুঝলা না কিছু যে কই থেকে জি আসবে। ভাইয়া। তুমি খেয়াল করে দেখো যে আমি তোমাদের এতগুলা স্লাইড ব্যয় করলাম ঢাল জিনিসটা কি সেটা বোঝানোর জন্য, তোমাদের এতগুলা স্লাইড ব্যয় করলাম এটা বোঝানোর জন্য যে একটা সরলরেখা তুমি এই খারাপ ব্যাপারটা, মানে তুমি ঢাল জিনিসটা কনসেপ্টটা কোথা থেকে আসছে সেটা বোঝানোর জন্য। তারপর তোমাদের একটু বোঝালাম যে একটা সরলরেখাকে চিনাইতে গেলে একটা বিন্দু লাগে, একটা দিক লাগে, মিনিমাম দুটা জিনিস লাগে, তুমি একটা জিনিস দিয়ে বোঝাতে পারবা না। এই এতগুলা কথা যদি আমি তোমাদের না বলতাম, তুমি আসলে আলটিমেটলি কি হতো? তুমি খালি ফর্মুলাটা মুখস্থ করতা আর কয়েকটা ম্যাথ করতা, তাহলে তো আলটিমেটলি লাভ হইলো না কিছু, মানে তুমি কিছু বুঝলাও না, মজাও পাইলা না, স্কুলে এরকম করে পড়বে আলটিমেটলি এটাই হয়ে গেল। তাহলে আমি মুখস্থ। হ্যাঁ আমি আবার বলতেছি তোমাদের এই ফর্মুলাগুলো প্রুফ হয়তো লাগবে না, কিন্তু তুমি যদি ফর্মুলাগুলো জানো যে কিভাবে আসছে, তখন তুমি যদি কোনো কারণে একটা জিনিস ভুলে যাও, তোমার যদি কনফিউশন আছে ঠিক আছে এটা কেমনে, তখন তুমি নিজে নিজে একটু চিন্তা করলে মনে করতে পারবে। এটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তোমাকে যখন ম্যাথের প্রবলেমগুলো দেওয়া হবে তখন তোমার কাছে খালি ফরম্যাট মনে হবে না যে আচ্ছা এটা এই ফরম্যাটে বললে এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবো। তুমি এইভাবে যদি ম্যাথ করতে যাও তাহলে দেখবা যে তোমার প্রত্যেকটা ম্যাথ আলাদা মনে হবে, যে আচ্ছা এই ম্যাথের নিয়ম একরকম, ওই ম্যাথের নিয়ম একরকম, সেই ম্যাথের নিয়ম আরেক রকম। তুমি এরকম নিয়ম ধরে ধরে ম্যাথ করতে গেলে তো তোমার সারা জীবন ম্যাথ করতে করতে চলে যেতে হবে। তার চেয়ে তুমি যদি ইন্টারনাল জিনিসটা বুঝো তাহলে আলটিমেটলি তুমি নিয়ম তুমি নিজেই বের করে নিতে পারবা যে আচ্ছা এটা করার জন্য এভাবে করা যেতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এটা বোঝানো। স্কুলে তোমার মুখস্থ পড়ানো তো পড়াইতেই পারে, বাট আমার বেসিক আইডিয়াটা হচ্ছে তুমি যদি এই জিনিসগুলো বুঝো, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা আছে? তোমাদের আমি এনকারেজ করব যে তোমরা বইটা পড়বা, তোমাদের মেইন বইটা খুব সুন্দর করে লেখা থাকে। এই যে আমি যে জিনিসগুলো বুঝাইলাম সেটাতে এত ডিটেল বোঝানো নাই, বাট বলা আছে। যেমন আজকে আমার কথা শুনলা, আজকে রাতে যদি তুমি বইটা পড়ো তাহলে দেখবা যে বাকি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা এই ভাইয়া তাহলে এই কথাটা এই জন্য বলছিল। তো আমি আপাতত তোমাদের দুইটা ফরম্যাট পড়াইছি, এই ফরম্যাটটা মনে রাখবা। আমি মুখস্থ করা মনে রাখার মধ্যে একটা ডিফারেন্স আছে। মুখস্থ করা মনে হচ্ছে তুমি খালি বললা হ্যাঁ ঠিক আছে, আমার ফোন নাম্বার মুখস্থ করা আর মনে রাখা যেমন একটা ডিফারেন্স আছে, যে মুখস্থ রাখলে জিনিসটা আসলে তুমি খালি রিকল করতে পারবা, কিন্তু কেন হইলো বা এটা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে না। এই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের আমি বুঝাবো এবং মনে রাখানোর চেষ্টা করবো। মুখস্থ করাটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না হ্যাঁ আচ্ছা যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আজকের মতো থাক। তোমাদের তাহলে পরের দিন সকাল 11টায়, তাই তো? জি আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আজকে আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।